অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে কোনো সাইক্লোপীয় নগরী, আর নগরের অন্তঃস্থল থেকে প্রতিধ্বনিত হতো এক অপার্থিব কণ্ঠ। সেই কণ্ঠ একঘেয়ে ছন্দে এমন রহস্যময় ধ্বনি উচ্চারণ করত যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেই ধ্বনিগুলোর মধ্যে দুটি সবচেয়ে বেশি পুনরাবৃত্ত হয়েছিল, কতলু এবং রলিয়ে। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প এইচপি লাভক্রাফটের গপ্প অবলম্বনে দ্য কল অফ কুথুলু। বিজ্ঞান এক আশীর্বাদের নাম। বিজ্ঞান আমাদের অনেক উপকার করেছে, এ কথা সত্যি। তবে বিজ্ঞানের এমন অনেক অন্ধকার দিক আছে যেগুলো হয়তো না জানলেই ভালো হতো। এখনো অবধি তাতে আমাদের বিশেষ ক্ষতি হয়নি বটে, তবে অদূর ভবিষ্যতে এই বিজ্ঞানই আমাদের জ্ঞানের আলো দেখাবে। যখন এই বিচ্ছিন্ন জ্ঞানের খণ্ডগুলো পরস্পর যুক্ত হবে, তখন উদ্ঘাটিত হবে এক ভয়াবহ বাস্তবতার পরিসর। ব্রহ্মজ্ঞানীরা সেই অনন্ত মহাচক্রের অমোঘ গরিমা অনুমান করেছিলেন, আর সেই ভয়ঙ্কর সত্যের আভাস আমি পেয়েছিলাম একটি পুরনো সংবাদপত্রের শিরোনাম এবং এক মৃত প্রফেসরের নোট থেকে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, কেউ যেন আর এর খোঁজ না পায়। আমি যদি বেঁচে ফিরি, তাহলে এই ভয়ানক মৃত্যুর পরোয়ানা কাগজের টুকরোগুলো নিজেই নষ্ট করে দেব। আমার জীবনের বিভীষিকাময় অধ্যায়টির সূচনা হয় 1926 থেকে 27 সালের সন্ধিক্ষণে এক হিম শীতল রাতে। আমার গ্র্যান্ড আঙ্কেল প্রফেসর জর্জ গ্যামল এঞ্জেলের অস্বাভাবিক মৃত্যু হয়। তিনি ছিলেন রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটির সেমিটিক ভাষার অধ্যাপক ইমেরিটাস, এক গণ্যমান্য ব্যক্তি। প্রফেসর এঞ্জেল প্রাচীন শিলালিপির একজন বিশেষজ্ঞ হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন এবং বিশিষ্ট জাদুঘরের কর্মকর্তারা প্রায়শই তার কাছে সাহায্যের জন্য আসতেন। প্রফেসরের মৃত্যুটা ছিল আকস্মিক, ফলে তা অনেকের মনে দাগ কেটে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছিল, আরে বিকেলে প্রফেসর নিউপোর্টের নৌকা থেকে নেমে খাড়া পথ ধরে নিচের বাড়ির দিকে উঠছিলেন। আরে হ্যাঁ হ্যাঁ, আরে আবহাওয়াটা বিশেষ ভালো ছিল না, ঠান্ডা হাওয়া বইছিল, চারিদিকে স্যাঁতস্যাঁতে কুয়াশা। তার মাঝেই নাবিকের পোশাক পরা একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি ওই প্রফেসরের উইলিয়াম স্ট্রিটের বাড়ির পথে একটা অদ্ভুত ওই অন্ধকার গলির দিক থেকে বেরিয়ে এলো। আরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিটি প্রফেসরকে ধাক্কা দিয়ে দ্রুত সেই অন্ধকার গলি পথে অদৃশ্য হয়ে গেল। আর তার কয়েক সেকেন্ড পরেই প্রফেসর নিচে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়। ডাক্তারও মৃত্যুর কোনো কারণ খুঁজে পেলেন না। তিনি জানালেন, সম্ভবত হার্ট অ্যাটাকের ফলেই ওর মৃত্যু হয়েছে। বয়স্ক মানুষ, আর এই খাড়া পথ, ক্লান্তি শরীর আর নিতে পারেনি। ডাক্তারের কথাগুলো আমি সেদিন বিশ্বাস করেছিলাম, কিন্তু যত দিন গড়ালো আমার সেই বিশ্বাসে তত ফাটল ধরতে লাগলো। আজও যখন ভাবি, গা শিউরে ওঠে। সেদিন সন্ধ্যার পর পাহাড়ের ঢালে গভীর অন্ধকারে কোনো এক অচেনা উপস্থিতি ওঁত পেতেছিল, যা প্রফেসরের মৃত্যুর সাথে সাথে আমার জীবনেও এক বিভীষিকাময় অধ্যায়ের সূচনা করে। আমার মামা দাদু প্রফেসর জর্জ গ্যামল এঞ্জেল ছিলেন নিঃসন্তান, অবিবাহিত। আমি ছিলাম তার একমাত্র উত্তরাধিকারী। সুতরাং তার সমস্ত দরকারি অদরকারি কাগজ, চিঠিপত্রের মালিক হয়েছিলাম আমি। সেই সব কিছু খতিয়ে দেখব বলে প্রফেসরের যত ফাইল, দলিল আর বাক্স ছিল সেগুলো বস্টনে আমার নিজের কোয়ার্টারে নিয়ে এসেছিলাম। তার সংগৃহীত চিঠিপত্রের একটা বড় অংশ পরে আমেরিকান আর্কিওলজিক্যাল সোসাইটি প্রকাশ করবে বলে জানিয়েছে। সেই সব দরকারি কাগজপত্র গুছিয়ে আলাদা করে তুলে রাখলাম।
এই সব কিছুর মাঝে একটা বাক্স প্রবলভাবে আমার দৃষ্টি আকর্ষণ করল। বাক্সটার কথা আমি আর কাউকে জানালাম না। বাক্সটা বন্ধ ছিল। তন্ন তন্ন করে খুঁজেও তার চাবিটা আমি পেলাম না। দিন কয়েক পর হঠাৎ মনে পড়ল দাদু ওর পকেটে সবসময় একটা চাবি নিয়ে ঘুরতেন। ওটা দিয়ে একবার চেষ্টা করে দেখা যাক। যেমন ভাবা তেমন কাজ। সেই চাবি দিয়েই অবশেষে রহস্যময় বাক্সের তালাটা খুলে গেল। এই তো, বাক্সের মধ্যে ছিল একটি অদ্ভুত কাদামাটির মূর্তি, পুরনো খবরের কাগজের কাটিং আর কিছু এলোমেলো নোটস। সেগুলো দেখে আমি বেশ অবাক হলাম। দাদু কি শেষ বয়সে এসে কোনো অর্থহীন বিভ্রমে বা অলৌকিক কিছুতে বিশ্বাসী হয়ে উঠেছিলেন? না না, এই অদ্ভুত দর্শন মূর্তি যিনি তৈরি করেছেন তাকে খুঁজে বের করতেই হবে। তিনিই আমার মনের সব কৌতূহল মেটাতে পারবেন। আমি মূর্তিটাকে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম। মূর্তিটি খসখসে আয়তক্ষেত্র আকৃতির, 1 ইঞ্চির কম পুরু এবং আয়তনে প্রায় 5x6 ইঞ্চির মতো। দেখেই বোঝা যায় মূর্তিটি বেশ নতুন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মূর্তির গায়ে সব খোদাই করা আছে, সম্ভবত কোনো প্রাগৈতিহাসিক লিপি। মূর্তিটা যেন এক ধরনের দৈত্য, অথবা কোনো দৈত্যকে প্রতীকীভাবে প্রকাশ করার কোনো চিহ্ন। মূর্তিটার এমনই রূপ যা কেবল অসুস্থ মস্তিষ্কই কল্পনা করতে পারে। অক্টোপাস, ড্রাগন এবং মানুষের সংমিশ্রণে তৈরি মূর্তিটা। আঁশে ঢাকা দেহ, নরম, সুঁড়ওয়ালা একটা বিভৎস মাথা, দেহের দুপাশে দুটো অপরিণত ডানা। এই উদ্ভট মূর্তিটাকে দেখলে যে কারোর বুকের রক্ত হিম হয়ে যাবে। সেই মূর্তিটির পেছনে অস্পষ্টভাবে ফুটে উঠেছিল এক সাইক্লোপীয় স্থাপত্যের আভাস। মূর্তিটাকে নামিয়ে রেখে প্রফেসরের পাণ্ডুলিপিগুলো খুলে বসলাম। মূল পাণ্ডুলিপির একদম ওপরে বড় বড় করে মোটা হরফে লেখা ক্থুলু কাল্ট। এমন এক শব্দের ভুল উচ্চারণ ঠেকাতে যত্ন সহকারে ছাপা অক্ষরে লেখা। পাণ্ডুলিপিটা 2টি ভাগে বিভক্ত। প্রথম অংশটির হেডিং ছিল 1925 ড্রিম অ্যান্ড ড্রিম ওয়ার্ক অফ H.A. Wilcox, number 7 Thomas Street, Providence, R.I. এবং দ্বিতীয় অংশটির হেডিং ছিল Narrative of Inspector John R. Legrasse, 121 Beoville Street, New Orleans, L.A. at 1908 A.S. meeting, notes on same, and Professor Webb's account. এবার অন্য পাণ্ডুলিপিগুলোতে চোখ বোলাতে শুরু করলাম। কিছু ছোট ছোট বিক্ষিপ্ত নোট, বিভিন্ন ব্যক্তির অদ্ভুত কিছু স্বপ্নের বিবরণ, কিছু আধ্যাত্মিক বই ও ম্যাগাজিনের থেকে নেওয়া উদ্ধৃতি, বিশেষত ডব্লিউ স্কট এলিয়টের অ্যাটলান্টিস অ্যান্ড দ্য লস্ট লেমুরিয়া, এবং বাকিগুলোতে কিছু গুপ্ত সমিতি এবং কিছু রহস্যময় উপাসনা পদ্ধতি সম্পর্কে লেখা। সেখানে লক্ষ্য করলাম বেশ কিছু পৌরাণিক ও নৃতাত্ত্বিক মানে অ্যানথ্রোপোলজিক্যাল বই, যেমন ফ্রেজারের গোল্ডেন বাফ এবং মিসমারের উইচকাল্ট ইন ওয়েস্টার্ন ইউরোপের অংশবিশেষ লেখা রয়েছে। এবার পুরনো খবরের কাগজের কাটিংগুলো দেখার পালা। পেপার কাটিংগুলোর মূল বিষয়বস্তু 1925 সালের বসন্তে দেখা দেওয়া অদ্ভুত মানসিক রোগ। এই রোগের কবলে যারাই পড়েছে তারাই পাগল হয়ে গেছে। এত অবধি পড়ে আমার বেশ কৌতূহল জাগলো। ইন্টারেস্টিং। এবার মূল পাণ্ডুলিপিটা পড়তে শুরু করলাম। মূল পাণ্ডুলিপির প্রথম অংশে একটি অতি অদ্ভুত গল্প বলা হয়েছে। সেখানে প্রফেসর লিখেছেন 1925 সালের 1 মার্চ এক কালো রোগা পাতলা যুবক আমার কাছে এসেছিল। যুবকের হাব ভাব খুব উত্তেজিত,
মুখ দেখলেই স্পষ্ট বোঝা যায় সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। যুবকের নাম হেনরি অ্যান্থনি উইলকক্স। ওকে দেখেই আমি চিনতে পারি। হেনরির পরিবারের সঙ্গে আমার আগে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছিল। হেনরি ছিল পরিবারের সর্বকনিষ্ঠ পুত্র। ও রোড আইল্যান্ড স্কুল অফ ডিজাইনে ভাস্কর্য নিয়ে পড়াশোনা করছিল। ওর কলেজের কাছাকাছি ফ্লোর ডলি বিল্ডিংয়ে হেনরি একাই থাকত। ছেলেটি ছিল অসম্ভব প্রতিভাবান, কিন্তু একটু পাগলাটে প্রকৃতির। ছোটবেলা থেকেই ও নাকি অদ্ভুত সব স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলোর গল্প সবাইকে বলে বেড়াত। খুব স্বাভাবিকভাবেই কেউই তাকে বিশ্বাস করত না। সবাই পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত। সমবয়সীদের সঙ্গে তার খুব বেশি মেলামেশা ছিল না। ফলে হেনরি ধীরে ধীরে সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কেবলমাত্র অন্য শহরের কিছু হাতে গোনা রুচিশীল কলা বিশারদের কাছেই তার যাওয়া আসা ছিল। হেনরি একবার একটি অদ্ভুত মাটির তৈরি মূর্তি এনে দেখিয়েছিল আমাকে। প্রফেসর, দেখুন তো এই মূর্তিটার মধ্যে খোদাই করা এই লিপিগুলো চিনতে পারেন কিনা? মূর্তিটা তখনও ভিজে ছিল, দেখতে যদিও একদম নতুন। হেনরির কথাবার্তার মধ্যে কোনো বাস্তবতার ছোঁয়া আমি খুঁজে পাইনি। হেনরি যেন কোনো স্বপ্নের দুনিয়ার কথা বলছিল। মূর্তিটি হাতে নিয়ে পরীক্ষা করে আমি বললাম, হেনরি, এই মূর্তিটা কিন্তু বেশ নতুন, এখনো কাঁচা আছে। এর সাথে প্রাগৈতিহাসিক কোনো লিপির যোগ থাকা অসম্ভব। যোগ নেই তো? নেই, আপনি একদম ঠিক বলেছেন। এটা সত্যিই নতুন। আমি গতকাল রাতেই একটা অদ্ভুত স্বপ্ন দেখে এটা বানিয়েছি। অদ্ভুত অদ্ভুত সব নগরীর স্বপ্ন। কিন্তু প্রফেসর, স্বপ্নটা অনেক পুরনো, জানেন তো, চাকা আবিষ্কারের আগের, ফিনিক্সের চেয়েও প্রাচীন, এমনকি ব্যাবিলনের বাগানের চেয়েও পুরনো। এরপর হেনরি শুরু করলো সেই অদ্ভুত গল্প। কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তির পক্ষে যার ভিত্তি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সাধারণের কাছে এটা পাগলের প্রলাপ মনে হলেও বিষয়টা শুনে আমি বেশ কৌতূহলী হয়ে উঠলাম। হেনরিকে পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলতে বললাম। হেনরি বলতে শুরু করলো, আগের রাতে সামান্য ভূমিকম্প হয়েছিল। বিগত কয়েক বছরে নিউ ইংল্যান্ডের যতবার ভূমিকম্প অনুভূত হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে প্রবল। অদ্ভুতভাবে আমার কল্পনা শক্তি এতে তীব্রভাবে প্রভাবিত হয়েছিল। শোবার সময় আমি এক অভূতপূর্ব স্বপ্ন দেখেছিলাম। শতাব্দী প্রাচীন সাইক্লোপীয় নগরীগুলোর স্বপ্ন, বিশাল টাইটান পাথরের ব্লক আর আকাশ ছোঁয়া সব পাথরের স্তম্ভে গঠিত শহর। পাথরের গাবে সবুজ কাদার মতো কোনো পদার্থ চুইয়ে পড়ছিল। থমথমে থমথমে পরিবেশ, একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। পাথরের দেয়াল আর স্তম্ভ জুড়ে বিভিন্ন ছবি, লিপি এইসব খোদাই করা ছিল। আর নগরের কোনো গহীন গহ্বর থেকে উঠে আসছিল এমন এক স্বর, যা আসলে স্বরই নয়, না, স্বর নয়, এক বিশৃঙ্খল অনুভূতি, যা কেবল কল্পনা ছাড়া শব্দে রূপান্তর করা অসম্ভব। তবু আমার যতটা মনে আছে আমি বলার চেষ্টা করছি। এই শব্দটাকে উচ্চারণ করা অসম্ভব। Cthulhu Fatan, Cthulhu Fatan, Cthulhu Fatan, Cthulhu Fatan। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি কোনো বিশেষ সম্প্রদায় বা গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত? না প্রফেসর, না। শোনো হেনরি,
ভবিষ্যতে তুমি যা যা স্বপ্ন দেখবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমাকে দেবে। তাহলে তোমায় সাহায্য করতে আমার সুবিধে হবে। এরপর থেকেই হেনরি প্রতিদিন আমার কাছে আসতে শুরু করে। প্রতিবারই সে তার রাতের স্বপ্নে দেখা চমকপ্রদ দৃশ্যের টুকরো টুকরো অংশ আমাকে বলতো। স্বপ্নের মূল পটভূমি ছিল অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে কোনো সাইক্লোপীয় নগরী, আর নগরের অন্তঃস্থল থেকে প্রতিধ্বনিত হতো এক অপার্থিব কণ্ঠ। সেই কণ্ঠ এক গেয়ে ছন্দে এমন রহস্যময় ধ্বনি উচ্চারণ করত যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেই ধ্বনিগুলোর মধ্যে দুটি সবচেয়ে বেশি পুনরাবৃত্ত হয়েছিল, কতলু এবং রলিয়ে। এত অবধি পড়ে আমার কৌতূহল দ্বিগুণ হয়ে গেল। ঠিক করলাম আজ সারা রাত জেগে পাণ্ডুলিপিটা পড়ে ফেলব। পড়ার গতি বাড়িয়ে দিলাম। এরপর প্রফেসর লিখেছেন, 23শে মার্চ উইলকক্স আর আমার কাছে আসেনি। ফ্লিওর দ্য লি বিল্ডিংয়ে ওর ঘরে খোঁজ নিয়ে জানতে পারলাম ও এক ধরনের অজানা জ্বরে আক্রান্ত হয়ে ওয়াটারম্যান স্ট্রিটে ওর নিজের বাড়িতে আছে। উইলকক্স নাকি রাতে হঠাৎ চিৎকার করে উঠেছিল। তার চিৎকার শুনে ওই বিল্ডিং এর অন্যান্য কয়েকজন শিল্পী জেগে যান। তারপর থেকেই ও অচেতন অবস্থায় জ্বরের ঘোরে ভুল বকতে থাকে। শয়তান 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 নরকের বাসিন্দারা আসবে, ওরা আসবে, ওরা আসবে, ওরা আসবে। আমি জানি, আমি স্বপ্নে দেখেছি। এই খবর পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ওর পরিবারের সাথে টেলিফোনে যোগাযোগ করি। উইলকক্সের এই পরিস্থিতি আমাকে আরো আগ্রহী করে তোলে। আমি তখন থেকে ওর উপর কড়া নজর রাখতে থাকি এবং হেয়ার স্ট্রিটে ডক্টর টোবির অফিসে যেতে শুরু করি। ডক্টর টোবি উইলকক্সের এই কেসটির দায়িত্ব নিয়েছিলেন। উইলকক্সের কথায় ডক্টর টোবি মাঝে মাঝে শিহরিত হয়ে উঠতেন। পরে তিনি আমাকে বলেছিলেন, জানেন প্রফেসর, উইলকক্স জ্বরের ঘোরে কি সব স্বপ্নের কথা বলে। স্বপ্নগুলো বেশ অদ্ভুত। প্রতিদিন নতুন নতুন স্বপ্নের বর্ণনা দেয়। মাইলখানেক উঁচু এক বিশাল আকার অবয়বের কথাও বলে। জন্তুটা নাকি খুব ভারী, থপ থপ করে চলাফেরা করে। যদিও উইলকক্স কখনো জন্তুটার ঠিক ঠিক বর্ণনা দিতে পারেনি, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি ও স্বপ্নটা দেখে খুব ভয় পায়। সেই অজ্ঞাত পরিচয় জন্তুটা যেন একটি নামহীন আতঙ্ক। ওই স্বপ্নে দেখা জন্তুটাকেই উইলকক্স ভাস্কর্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছিল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ানক স্বপ্নটা দেখার পর উইলকক্স অজ্ঞান হয়ে যেত। শরীরের তাপমাত্রা যে খুব একটা বেশি ছিল তা নয়, তবে ওর শারীরিক অবস্থা এমনই যে আমার মনে হয়েছে মানসিক বিভ্রান্তির চেয়ে জ্বরের লক্ষণই সবচেয়ে বেশি। 2রা এপ্রিল বিকেল 3টের দিকে হঠাৎ করেই উইলকক্সের অসুস্থতার সমস্ত লক্ষণ উধাও হয়ে যায়। বিছানায় উঠে বসে উইলকক্স। অবাক হয়ে দেখে সে নিজের ঘরেই আছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, 22শে মার্চের রাতের পর থেকে
তার সাথে কি কি ঘটেছে তা উইলকক্সের বিন্দু মাত্র মনে নেই। চিকিৎসক তাকে সম্পূর্ণ সুস্থ বলে ছেড়ে দিলেন। 3 দিন পরেই নিজের বাসস্থানে ফিরে গেল উইলকক্স, কিন্তু আমার কাছে আর এলো না। অদ্ভুত সব স্বপ্ন দেখার সেই প্রবণতা তার আর রইল না। পরে আমি আরো কয়েকজনকে তাদের স্বপ্ন সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয় প্রশ্ন করেছিলাম। সেই সব প্রশ্নোত্তরের একটি সংক্ষিপ্ত সার সংক্ষেপ লিখে যাচ্ছি আমি। এই বিষয়ে নিউ ইংল্যান্ডের ব্যবসায়ীদের প্রতিক্রিয়া প্রায় সম্পূর্ণ নেগেটিভ ছিল, যদিও 2-1 তাদের রাত্রির বেলার অস্বস্তিকর অস্পষ্ট কিছু স্বপ্নের কথা আমাকে বলেছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তাদের সেই সব স্বপ্নের বিবরণ উইলকক্সের দেখা স্বপ্নের সঙ্গে হুবহু মিলে যায়। আর এই ঘটনাগুলো ঘটে 23 মার্চ থেকে 2 এপ্রিলের মধ্যে, যে সময়টা উইলকক্স অসুস্থ ছিল। 28 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত তাদের অনেকেই একের পর এক সব বিচিত্র স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নগুলোর তীব্রতা সর্বাধিক ছিল উইলকক্সের অসুস্থতার সময়টাতেই। যারা স্বপ্নের বিবরণ দিয়েছিলেন তাদের অন্তত 1/4 প্রায় একই ধরনের দৃশ্য ও অস্ফুট শব্দ শুনেছিলেন, যার বর্ণনা উইলকক্সও দিয়েছিল। কেউ কেউ তো এটাও স্বীকার করেছিলেন ওই বিশালাকার নামহীন জন্তুটাকে স্বপ্নে দেখে তারা ভীষণ ভয় পেয়েছিলেন। একজন বিখ্যাত স্থপতি ছিলেন, তিনি থিওসফি ও গুপ্ততত্ত্বে বেশ আগ্রহ রাখতেন। উইলকক্সের অসুস্থতার দিনই তিনি হঠাৎ উন্মাদ হয়ে যান এবং কয়েক মাস পর তার মৃত্যু হয়। তিনি নাকি এক নাগাড়ে চিৎকার করতে করতে নরকের কোনো ভয়ঙ্কর জীবের হাত থেকে বাঁচার চেষ্টা করছিলেন। আরো একটা ঘটনার কথা উল্লেখ করছি। লন্ডনের এক রাতে এক ব্যক্তি আতঙ্কে চিৎকার করে জানালা দিয়ে লাফিয়ে পড়েছিল। আবার দক্ষিণ আমেরিকার এক পত্রিকার সম্পাদকের পাঠানো একটি চিঠি রয়েছে, যেখানে এক উন্মাদ ব্যক্তি তার দেখা ভয়াবহ স্বপ্ন থেকে তার অশুভ ভবিষ্যতের আন্দাজ করেছিল। ক্যালিফোর্নিয়া থেকে পাওয়া এক চিঠিতে বলা হয়েছে, এক থিওসফিস্টের দল কোনো গ্লোরিয়াস ফুলফিলমেন্টের আশায় সাদা পোশাক পরে সমবেত হয়েছিলেন, যা শেষ পর্যন্ত সফল হয় না। ভারতের প্রতিবেদনগুলো সতর্কতার সাথে ইঙ্গিত দেয়
যে মার্চ মাসের শেষের দিকে দেশে গুরুতর অশান্তি সৃষ্টি হয়েছে। হাইতিতে ভুডু আচার উৎসব বেড়ে উঠেছে, আর আফ্রিকার উপনিবেশগুলো থেকে অশুভ বার্তার ইঙ্গিত শোনা যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা ফিলিপিন্সে কিছু উপজাতিকে এই সময় অস্বাভাবিক কিছু কার্যকলাপ করতে দেখেছেন। অন্যদিকে নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তারা 22-23 মার্চ রাতের দিকে হিস্টেরিক্যাল লেভেন্টাইন দ্বারা আক্রান্ত হন। আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চল অদ্ভুত সব গুজব ও কিংবদন্তিতে পরিপূর্ণ, এবং আদোয়া বনো নামের এক অভিনব চিত্রশিল্পী 1926 সালে প্যারিস স্প্রিং স্যালনে একটি ধর্মনিন্দামূলক ড্রিম ল্যান্ডস্কেপ প্রদর্শন করেন। পৃথিবীর পাগলা গারদগুলোয় তখন এক অদ্ভুত বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল। চিকিৎসকরা পর্যন্ত এর কোনো কুল কিনারা খুঁজে পায়নি। সব মিলিয়ে এই ছিল কিছু অদ্ভুত কাগজের কাটিং। আমি আর কিছু বুঝতে না পারলেও এটা বুঝতে পারলাম যে উইলকক্স প্রফেসরের উল্লেখিত পুরনো বিষয়গুলোর সম্পর্কে জানত। যে পুরনো ঘটনাগুলো উইলকক্সের দেখা সেই স্বপ্ন ও মূর্তিটিকে আমার দাদুর কাছে এত প্রাসঙ্গিক করে তুলেছিল, সেগুলোই তিনি তার দীর্ঘ পাণ্ডুলিপির দ্বিতীয় অংশে আলোচনা করেছেন। আমার মনে হয় প্রফেসর এঞ্জেল আগেও একবার সেই ভয়ানক কদাকার নামহীন দৈত্যাকার জন্তুটির বিকৃত চেহারা দেখেছিলেন। তার অজানা লিপির রহস্যে বিভ্রান্ত হয়েছিলেন এবং সেই ভয়ঙ্কর শব্দও শুনেছিলেন, যার উচ্চারণ করলে দাঁড়ায় ক্থুলু। আমি আবার ডায়েরিটা পড়তে শুরু করলাম। এটা 1908 সালের ঘটনা। 17 বছর আগে, যখন আমেরিকান আর্কিওলজিক্যাল সোসাইটি তাদের বার্ষিক সম্মেলন আয়োজন করেছিল সান লুইয়ে, আমি সেই সময় সভার সব আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। আমার কাছে কয়েকজন বহিরাগত ব্যক্তি নানা জিজ্ঞাসা, সমস্যা, কৌতূহল নিয়ে এসেছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন জন রেমন্ড লেগ্রাস নামে নিউ অর্লিন্স থেকে আসা মধ্যবয়স্ক এক ব্যক্তি। পেশায় তিনি ছিলেন পুলিশ ইন্সপেক্টর। অনেক ভয়ঙ্কর কেস সামলেছেন। ইন্সপেক্টর লেগ্রাস আমায় বললেন, প্রফেসর, আমি শুনেছি আপনি প্রাচীন ধর্মীয় প্রতিকার ভাষার বিশারদ। আমি এমন কিছু এনেছি যা আপনাকে অবাক করবে। এই যে দেখুন। আমি দেখলাম একটি বিকট প্রাচীন ছোট পাথরের মূর্তি। এমন অদ্ভুত বস্তু তার আগে কখনো দেখিনি। এ যেন এক অবর্ণনীয় আতঙ্কের মূর্ত প্রতীক। লেগ্রা বললেন, এর অরিজিন সম্পর্কে আমি কিছুই জানি না প্রফেসর। ইন্সপেক্টর লেগ্রার কিন্তু প্রত্নতত্ত্বে কোনো আগ্রহ ছিল না, বরং তার মূর্তির প্রতি ঝোঁক ছিল
সম্পূর্ণ পেশাগত দৃষ্টিকোণ থেকে। আমি জিজ্ঞেস করলাম, এটা কোথা থেকে পেলেন? কয়েক মাস আগে নিউ অর্লিন্সের দক্ষিণের জলাভূমিতে এক ভুডু সমাবেশে অভিযান চালিয়ে এটা উদ্ধার করা হয়েছে। আমি জানি না এটাকে কি বলা উচিত। ইজ ইট এ স্ট্যাচুয়েট ওর অ্যান আইডল নাকি ফেটিশ? তবে একটা কথা বললে বিশ্বাস করবেন না, এর সঙ্গে কানেক্টেড আচার অনুষ্ঠানগুলো এতটাই অদ্ভুত, এতটাই নিন্দনীয় যে আমাদের বুঝতে অসুবিধা হয়নি যে ভুডুরা এমন এক অন্ধকার উপাসনা পদ্ধতি, একটা ডার্ক কাল্টের সন্ধান পেয়েছে যা তাদের কাছে সম্পূর্ণ অজানা। এমনকি আফ্রিকার সবচেয়ে অশুভ ভুডু গোষ্ঠীগুলোর চেয়েও এরা ছিল বহু গুণ বেশি ভয়ঙ্কর। আপনারা কাউকে গ্রেপ্তার করেননি? প্রচুর ধরপাকড় হয়েছিল। তবে যাদের ধরা হয়েছিল তাদের কাছ থেকে এই মূর্তি আর এই অনুষ্ঠানের উৎপত্তি সম্পর্কে বিভ্রান্তিকর অবিশ্বাস্য গল্প ছাড়া আর কিছুই জানা সম্ভব হয়নি। কাজের কাজ কিছুই হয়নি। আসলে একটা সূত্র না পেলে এই ভয়াবহ প্রতীকের উৎস নির্ধারণ করা অসম্ভব। সূত্র পেলে তবে এই বিকৃত সম্প্রদায়ের মূল উৎস পর্যন্ত পৌঁছানো সম্ভব হতে পারে। মূর্তিটিতে একবার চোখ পড়তেই সভায় উপস্থিত বিজ্ঞানীরা প্রবল উত্তেজনায় অধীর হয়ে উঠলেন। বেশ পুরনো মূর্তি, কোনো পরিচিত ভাস্কর্য বিদ্যালয়ের প্রভাব এতে দেখা যায়নি, তবু এর অজানা পাথরের সবুজাভ ধূসর অংশে যেন লিপিবদ্ধ ছিল সহস্রাব্দের প্রাচীনতা। মূর্তিটি একসময় একে একে প্রত্যেকের হাতে দেওয়া হয় দেখার জন্য। আমার কি মনে হয় এটা দক্ষিণ আমেরিকার কোনো উপজাতির কাজ হতে পারে। আমার মনে হয় আফ্রিকার কোনো গোত্র। আমার তো মনে হয় অন্য কিছু। মূর্তির উচ্চতা ছিল প্রায় 7 থেকে 8 ইঞ্চি। আশ্চর্য রকম সূক্ষ্ম কারিগরি। এতে খোদাই করা ছিল এক অস্পষ্ট মানুষ সদৃশ দৈত্যাকৃতি জন্তু, যার মাথা ছিল অক্টোপাসের মতো, মুখটা অসংখ্য সুর দিয়ে ঢাকা, দেহ আঁশযুক্ত এবং রাবারের মতো নরম। সামনে ও পিছনের দিকে ছিল বিশাল নখ, পিছনে ছিল লম্বা সরু এক জোড়া পাখা। এই ভয়ঙ্কর জন্তুটির দেহ সামান্য ফোলা। একটি আয়তাকার পাথরের ভিত্তির ওপর বসেছিল সেটি। তার গা বরাবর একটি অজানা লিপি খোদাই করা ছিল। জন্তুটির পাখার অগ্রভাগ ভিত্তির পিছনের একটি অংশকে স্পর্শ করেছিল। জন্তুটি বসেছিল প্রায় মাঝামাঝি। তার পিছনের দিকের ছোট পাগুলির বিশাল নখ মূল অংশ আঁকড়ে ধরে সামনের দিকে বেয়ে নিচের দিকে প্রায় 1/4 দূরত্বে নেমে এসেছে। মুখটি সামান্য ঝুঁকে ছিল। সুরের শেষ দিকটা স্পর্শ করছিল সামনের শক্তিশালী নখওয়ালা পাগুলোকে। সেই সুর এতই লম্বা যে সেটা হাঁটুকেও জড়িয়ে রেখেছিল। পুরো আকৃতিটা অস্বাভাবিকভাবে জীবন্ত ও প্রাণবন্ত। এ যেন সম্পূর্ণই আলাদা, মানব সভ্যতার পরিচিত পরিসর থেকে একেবারে বিচ্ছিন্ন। মূর্তি তৈরির পাথরটি ছিল এক ধরনের মসৃণ সবুজাভ কালো পদার্থে তৈরি, যার মধ্যে
সোনালি এবং বিভিন্ন রঙের ঝলক ছিল। এর ওপর খোদাই করা অক্ষরগুলো একই রকম বিভ্রান্তিকর, আর উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে কেউই তাদের কোনো পরিচিত ভাষার সঙ্গে এর মিল খুঁজে পেলেন না। যখন সভায় উপস্থিত সদস্যরা ইন্সপেক্টরের সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে একে একে হাল ছেড়ে দিলেন, তখন তাদের মধ্যে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে কিছুটা সংশয় নিয়ে তিনি সামান্য যেসব তথ্য জানতেন তা সবাইকে বললেন। ওই ব্যক্তি ছিলেন প্রয়াত উইলিয়াম শ্যানিং ওয়েব, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজির প্রফেসর এবং একজন এক্সপ্লোরার। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই। আপনারা হয়তো জানেন 48 বছর আগে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে এক অভিযানে আমি গিয়েছিলাম কিছু প্রাচীন রুনিক লিপির সন্ধানে। যদিও আমি সেটা শেষ পর্যন্ত খুঁজে পাইনি, তবে ওয়েস্ট গ্রিনল্যান্ডের কোস্টের উপর দিকে আমি এক অদ্ভুত ট্রাইবের মুখোমুখি হয়েছিলাম। ওরা ছিল শয়তানের পূজারী। ওদের রক্তপিপাসু নিষ্ঠুরতা দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ওদের এই ধর্মবিশ্বাস সম্বন্ধে বাকি উপজাতিদের জ্ঞান ছিল সামান্য। তারা বলতো এই ধর্ম নাকি পৃথিবী সৃষ্টি হওয়ারও বহু আগে এক ভয়াবহ প্রাচীন যুগের উত্তরাধিকার। এই উপাসনার বৈশিষ্ট্যের মধ্যে ছিল অজানা কিছু প্রথা, নরবলি এবং বংশানুক্রমিক কিছু অদ্ভুত আচার অনুষ্ঠান। আর এই সব কিছু উৎসর্গ করা হতো এক প্রধান প্রাচীন দানব তর্নাসুকের উদ্দেশ্যে। এই রিচুয়ালগুলোর একটা আমি খুব সাবধানে লিখে রেখেছি। এক বৃদ্ধ আঙ্গেকক বা জাদুকর পুরোহিতের মুখে শোনা সুরগুলো রোমান অক্ষরে যতটা সম্ভব সঠিকভাবে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেই প্রতীক মূর্তিটি। এই সম্প্রদায় সেই মূর্তির পূজা করত যখন অরোরা বরিয়ালিস বরফের পাহাড়ের উপর জ্বলে উঠত। তখন তারা মূর্তিটিকে ঘিরে নৃত্য পরিবেশন করত। ইন্সপেক্টর লেগ্রার মূর্তিটা সম্পর্কে যদি কিছু... দেখুন, এটা হলো এক অত্যন্ত অপরিশোধিত পাথরের ফলক। তার উপরই খোদাই করা হয়েছে এই ভয়ঙ্কর জন্তুটি আর এই রহস্যময় লিপি। যতদূর আমার ধারণা, সেটা মূলত মূর্তিটিরই এক অপরিণত প্রতিস্বর। এই তথ্যটা সবাই উপস্থিত সদস্যদের মধ্যে প্রবল আলোড়ন ও বিস্ময় সৃষ্টি করল। কিন্তু ইন্সপেক্টর লেগ্রাঁ দ্বিগুণ উৎসাহে তৎক্ষণাৎ প্রফেসরকে একের পর এক প্রশ্নে জড়িয়ে ফেললেন। জলাভূমির উপাসক সম্প্রদায় থেকে গ্রেপ্তার করা ব্যক্তিদের মুখে তিনি আগে এক মৌখিক মন্ত্রলিপি শুনেছিলেন। এখন তিনি অধ্যাপককে অনুরোধ করলেন, আপনি যদি একটু মনে করে ওই দানব পূজারীদের উচ্চারিত শব্দগুলো বলেন তাহলে একটু উপকার হয়। এরপর বিশদ তুলনামূলক পর্যালোচনা হলো। পুরো সভাগৃহ তখন বিস্ময়ে স্তব্ধ। ইন্সপেক্টর লেগ্রাঁ এবং প্রফেসর ওয়েব দুজনেই উপলব্ধি করলেন যে পৃথিবীর দুই প্রান্তে সংঘটিত এই দুই নারকীয় আচার প্রথায় ব্যবহৃত ধ্বনিগুলি কার্যত একই।
মূলত এস্কিমো জাদুকর ও লুইজিয়ানার জলাভূমির পুরোহিতরা তাদের নিজ নিজ মূর্তির উদ্দেশ্যে যে মন্ত্র পাঠ করত তার রূপ ছিল অনেকটা এইরকম: ফার্ন লুই মোলো নাফ কুথলু রলিয়ে ওয়ানাল ফতান। লেগ্রার অধ্যাপক ওয়েবের তুলনায় একটি বাড়তি সুবিধে ছিল, কারণ তার আটক করা বন্দীদের মধ্যে অনেকেই তাকে জানিয়েছিল তাদের পূর্বপুরুষেরা এই মন্ত্রের যে অর্থ জানত সেই অনুবাদটি প্রায় এই রকম দাঁড়ায়: ইন হিজ হাউস অ্যাট রলিয়ে ডেড কুথলু ওয়েটস ড্রিমিং। অর্থাৎ রলিয়েতে তাঁর বাড়িতে মৃত কুথলু স্বপ্নে অপেক্ষা করে। দেখুন ইন্সপেক্টর লেগ্রা, আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু ডিটেইলে বলেন তাহলে সবার সুবিধে হয়। বেশ, শুনুন তাহলে। ঘটনাটা ঘটে 1907-এর 1 নভেম্বর। সেই সময় নিউ অরলিন্সে কয়েকটা রহস্যজনক নিখোঁজের ঘটনা চলছিল, বিশেষ করে ছোট বাচ্চাদের। স্থানীয়রা বলতো জঙ্গলের দিক থেকে রাতে অদ্ভুত আওয়াজ আসে। আমাদের ধারণা ছিল হয়তো কোনো বিকৃত ধর্মীয় সম্প্রদায় এর সঙ্গে জড়িত। একসময় আমরা খবর পাই বেওয়ারিশ জলাভূমির এক জায়গায় আলো জ্বলছে, ঢাকঢোল বাজছে, মানুষ চেঁচাচ্ছে। খবর পেয়ে বিকেলের দিকে আমাদের একটি টিম, 20 জনের টিম, 2 ঘোড়ার গাড়ি ও একটি মোটর গাড়িতে করে রওনা দেয়। এক স্কোয়াটারকে গাইড হিসেবে নেওয়া হয়, যদিও সে প্রচণ্ড ভয় পেয়েছিল। যাই হোক, গাড়ির রাস্তা শেষ হলে আমরা গাড়ি থেকে নেমে মাইলের পর মাইল চুপচাপ এগিয়ে চললাম এক ভয়ঙ্কর অন্ধকার সাইপ্রাস বনের ভেতর দিয়ে। কদাকার স্প্যানিশ মসের ভয়াল ঝুলন্ত ফাঁসগুলো আমাদের ঘিরে রেখেছে, আর মাঝে মাঝে পচে যাওয়া পাথরের স্তূপ বা ভগ্ন প্রাচীরের টুকরো কোনো মৃত্যুপুরীর ইঙ্গিত দিচ্ছে। ফাইনালি বসতির সেই কুটিরগুলো চোখে পড়ল। আতঙ্কিত বাসিন্দারা লণ্ঠন হাতে দৌড়ে বেরিয়ে এলো, আমাদের দলটাকে ঘিরে ধরল। দূরে, মানে অনেক দূরে, টমটমের মৃদু তাল শোনা যাচ্ছিল, আর বাতাসে ভেসে আসছিল এক রক্তহীন করা চিৎকার। লালচে এক ধরনের আলো যেন হালকা ঝোপঝাড় পেরিয়ে সেই অসীম অন্ধকার বনের গভীর থেকে বেরিয়ে আসছিল। সেই আধমরা স্কোয়াটার ও ভীষণ ভয় পেয়ে গেছিল, এগোতেই চাইছিল না। ইনফ্যাক্ট কেউ যেন কাউকেই একা রেখে সেই অপবিত্র উপাসনা স্থলের দিকে 1 ইঞ্চিও এগোতে চাইছিল না। তাই আমি আর আমার সঙ্গীরা নিজেরাই পথ দেখিয়ে পা বাড়ালাম সেই অচেনা অন্ধকারের পথে, যেখানে আগে কখনো কোনো মানুষের পায়ের ধুলো পড়েনি। তারপর আমরা যে অঞ্চলে প্রবেশ করলাম সেটা ছিল একটা কুখ্যাত অশুভ অঞ্চল। কিংবদন্তি ছিল সেখানে এমন এক গোপন হ্রদ আছে যা কোনো মানুষ কখনো দেখেনি। সেই হ্রদে নাকি বসবাস করে এক বিশাল অস্পষ্ট সাদা বহু সুরযুক্ত জীব, যার চোখ জ্বলে অদ্ভুত আলোতে। স্কোয়াটাররা কানাঘুষো করত, পাতাল গুহা থেকে ডানাওয়ালা শয়তানরা রাতের গভীরে উড়ে আসে সেই জীবকে পুজো করতে। তারা বলতো সে ছিল ডি ইবারভিলেরও আগে, লা সাল্লেরও আগে, এমনকি ভারতীয়দেরও আগে, এমনকি বনের অন্যান্য জন্তু ও পাখিদেরও অনেক আগে থেকে সে সেখানে ছিল।
সে যেন স্বয়ং দুঃস্বপ্ন, তাকে দেখা মানেই মৃত্যু। কিন্তু সে মানুষের স্বপ্নে আসে, তাই মানুষ জানত তাকে এড়িয়ে চলতে হয়। বর্তমান ভুডু উপাসনা ছিল আসলে ওই ভয়ঙ্কর অঞ্চলের একেবারে শেষে। ওই জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে ওই কারণেই পূজাস্থল স্কোয়াটারদের এতটা আতঙ্কিত করে তুলেছিল। তো যাই হোক, আমরা কালো জলাভূমি পেরিয়ে লাল আলো আর টমটমের চাপা ধ্বনি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিলাম। মানুষের নিজস্ব কিছু স্বরধ্বনি আছে, পশুও তার ব্যতিক্রম নয়। কিন্তু ভয়ানক ব্যাপার হলো যখন একটির উৎস থেকে অন্যটির ধ্বনি শোনা যায়। সেই বনে পশুসুলভ উন্মত্ততা, মাতাল উল্লাস এমন এক দানবীয় উচ্চতায় পৌঁছেছিল যা শুনলে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। মাঝে মাঝে সেই বিশৃঙ্খল হাহাকার থেমে যেত, আর তখন যেন এক প্রশিক্ষিত কণ্ঠের যন্ত্রণাময় বন্দনা গানে মিলিত হয়ে উঠত এক ভয়ঙ্কর মন্ত্রোচ্চারণ। তারপর আমরা এমন এক জায়গায় পৌঁছলাম যেখানে গাছপালা কিছুটা ফাঁকা, আর তখনই সবাই দেখলাম সেই বিভীষিকাময় দৃশ্য। 4 জন মাথা ঘুরে পড়ে গেল, একজন অজ্ঞান হয়ে গেল, আর 2 জন হাউমাউ করে চিৎকার করে উঠল। সেই উন্মত্ত উল্লাসের কোলাহলে তাদের আওয়াজ ফিকে হয়ে গেল। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে প্রায় মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে রইলাম। জলাভূমির মধ্যে এক ফাঁকা জায়গায় প্রায় 1 একর জুড়ে ঘাসে ঢাকা একটা ছোট দ্বীপ ছিল। জায়গাটায় সবুজের নামমাত্র ছিল না, তুলনামূলকভাবে শুকনো জায়গাটা। একদল অদ্ভুত দর্শন মানুষ সেখানে লাফাচ্ছিল। পোশাকহীন সেই মিশ্র বংশোদ্ভূত বিকৃত জীবেরা বৃত্তাকার অগ্নিকুণ্ডকে কেন্দ্র করে গর্জন করছিল, লাফাচ্ছিল। মাঝে মাঝে তাদের দেহের ফাঁক দিয়ে দেখা দিচ্ছিল প্রায় 8 ফুট উঁচু এক বৃহৎ গ্রানাইটের মনোলিথ, যার উপরের দিকে খোদাই করা ছিল অস্বাভাবিক ছোট বিভৎস এক মূর্তি, যা একেবারেই বেমানান। আগুন ঘেরা সেই মনোলিথকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যবধানে উল্টো করে ঝুলিয়ে রাখা ছিল সেই অসহায় নিখোঁজ স্কোয়াটারদের পচা ও নষ্ট দেহ। এই ভয়ঙ্কর বৃত্তের মধ্যেই উপাসকদের দল বাঁ দিক থেকে ডান দিকে সেই আগুন ও পচা মৃতদেহগুলোকে ঘিরে নাচছিল। শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প HP লাভক্রাফটের গপ্প অবলম্বনে দ্য কল অফ কুথুলু। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। এতটুকু পড়ে আমার কেমন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পড়া বন্ধ করে নিঃশ্বাস নিলাম বড় করে। খানিকটা জল খেলাম। তারপর আবার পড়তে শুরু করলাম। পরবর্তীকালে জোসেফ ডি গ্যালভেজ বলে এক ব্যক্তির সাথে আমার আলাপ হয়। এই অদ্ভুত পৈশাচিক রিচুয়াল সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম। জোসেফ ছিলেন অতি কল্পনাপ্রবণ। তিনি ভাষা ভাষা কিছুর বর্ণনা দিয়েছিলেন, যেমন বিশাল পাখার মৃদু ঝাপটানি, ঝলমলে চোখের এক ঝলক, দূরের গাছের সারির ওপারে এক বিশাল দেহ। যদিও আমার ধারণা জোসেফ স্থানীয় কুসংস্কার নিয়ে একটু বেশি ইনভলভড হয়ে পড়েছিল।
যাই হোক, এবার ফেরা যাক ইন্সপেক্টর লিগ্রাসের বর্ণনায়। আমার দলের লোকেদের সেই ভয়ার্ত স্তব্ধতা খুব বেশিক্ষণ ছিল না, কারণ আমাদের কাছে কর্তব্যই প্রধান। সেই ভিড়ে উন্মাদ উপাসক থাকলেও আমরা আমাদের আগ্নেয়াস্ত্রের ওপর আস্থা রেখে দৃঢ় সংযমে ঝাঁপিয়ে পড়লাম সেই জঘন্য উল্লাসের মাঝখানে। পরবর্তী 5 মিনিট যেন অবর্ণনীয় বিশৃঙ্খলা আর কোলাহল। গুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, কেউ কেউ পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ আমি 47 জনকে বন্দি করলাম। 5 জন উপাসক মরে পড়েছিল, আর 2 জন গুরুতর আহতকে তাদেরই সঙ্গীরা অস্থায়ী শয্যায় তুলে নিয়ে গেল। ওই মনোলিথের ওপরে থাকা মূর্তিটি আমি সতর্কভাবে খুলে নিয়ে ফিরে গেলাম। বুঝতেই পাচ্ছেন, তীব্র মানসিক চাপ আর পরিশ্রমে আমরা ক্লান্ত, তারপর দীর্ঘ যাত্রা। ফাইনালি সদর দপ্তরে পৌঁছে ধরে আনা বন্দীদের জিজ্ঞাসাবাদ করা হলো। দেখলাম এরা সবাই অত্যন্ত নীচ, মিশ্র রক্তের এবং মানসিকভাবে বিকৃত প্রকৃতির মানুষ। অধিকাংশই নাবিক, তাদের মধ্যে কয়েকজন আবার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা কেপ ভার্দে আইল্যান্ডসের ব্রাভা পর্তুগিজ বংশোদ্ভূত। এদের উপস্থিতিতেই সেই বিচিত্র সম্প্রদায় এক প্রকার ভুডু ধর্মীয় রং পেয়েছিল। কিন্তু অল্প কয়েকটা প্রশ্নের পরই স্পষ্ট হয়ে গেল যে এদের বিশ্বাসের মধ্যে কৃষ্ণাঙ্গদের তাবিজ মন্ত্র বা নেগ্রো ফেটিসিজম এর চেয়ে অনেক গভীর ও প্রাচীন কিছু লুকিয়ে আছে। যতই বিকৃত ও অশিক্ষিত হোক, ওরা নিজেদের জঘন্য ধর্মবিশ্বাসের মূল ভাবধারায় অদ্ভুত এক দৃঢ়তা বজায় রেখেছিল। ওরা স্বীকার করেছিল যে ওরা পুজো করত সেই মহান প্রাচীন সত্তাদের, দ্য গ্রেট ওল্ড ওয়ান্স, যারা মানুষের জন্মের বহু আগে বাস করত, যারা আকাশ থেকে নেমে এসেছিল নবীন পৃথিবীতে। সেই গ্রেট ওল্ড ওয়ান্স এখন লোপ পেয়েছে, পৃথিবীর অন্তঃস্থলে সাগরের গভীরে ঘুমিয়ে আছে। কিন্তু তাদের মৃতদেহেরা স্বপ্নের মাধ্যমে প্রথম মানুষদের কাছে নিজেদের রহস্য প্রকাশ করেছিল, আর তারাই সৃষ্টি করেছিল এক উপাসনা পদ্ধতি। এই বন্দীরা দাবি করল ওরাই সেই প্রাচীন সম্প্রদায়ের উত্তরসূরি, যা চিরকাল বিদ্যমান ছিল এবং পৃথিবীর সব নির্জন প্রান্তে ও অন্ধকার গহ্বরে ওরা লুকিয়ে আছে এবং থাকবে, যতক্ষণ না মহাপুরোহিত ক্থুলু নিজের অন্ধকার নিবাস রলিয়ের জলের নিচের বিশাল নগর থেকে জেগে উঠে আবার পৃথিবীকে নিজের বশে আনবে। এছাড়া ওরা আর কিছু বলেনি? না, এক গোপন বিদ্যা আছে, সেটা নাকি শত নির্যাতনেও প্রকাশ করা যায় না। অন্ধকার থেকে কিছু আকার এসে দেখা দেয় সেই অল্প সংখ্যক অনুগামীদের, কিন্তু তারা গ্রেট ওল্ড ওয়ান্স মানে মহান প্রাচীন সত্তা নয়। কেউ কখনো তাদের দেখেনি। খোদাই করা যে মূর্তিটি উদ্ধার হয়েছিল সেটা ছিল মহাপুরোহিত ক্থুলুর প্রতিকৃতি, কিন্তু অন্যান্যদের সেরকমই দেখায় কি না তা কেউ জানে না। প্রাচীন লিপি এখন কেউ পড়তে পারে না, তবে তাদের রহস্য মৌখিকভাবে প্রবাহিত হয়েছে যুগে যুগে। যে মন্ত্রগান তারা উচ্চারণ করত তা কখনো উচ্চস্বরে বলা হতো না, বলা হতো কেবল ফিসফিসিয়ে, আর সেই মন্ত্রের অর্থ ছিল কেবল এইটুকু: ইন হিজ হাউস অ্যাট রলিয়ে ডেড ক্থুলু ওয়েটস ড্রিমিং। নিজের বাসস্থান রলিয়েতে মৃত ক্থুলু স্বপ্নে অপেক্ষা করছে। বন্দীদের মধ্যে কেবল 2 জনকে সুস্থ মনে হয়েছিল বলে ফাঁসি দেওয়া সম্ভব হয়েছিল, বাকিদের পাঠানো হয় পাগলাগারদে। সবাই অস্বীকার করেছিল যে তারা ওই রিচুয়াল মার্ডার্সে সরাসরি অংশগ্রহণ করেছে। ওদের দাবি ছিল হত্যাকাণ্ডের জন্য দায়ী নাকি কালো ডানাওয়ালা সত্তারা, মানে ব্ল্যাক উইংড ওয়ান্স, যারা এসেছে তাদের প্রাচীন মিলনস্থল সেই অভিশপ্ত বনের গভীর থেকে। কিন্তু সেই রহস্যময় সহযোগীদের বিষয়ে কোনো সুসংলগ্ন তথ্য আর কখনো পাওয়া যায়নি। যা কিছু আমরা জানতে পেরেছিলাম
তার বেশিরভাগই এসেছিল এক বয়স্ক মিশ্র বংশ লোকের কাছ থেকে, যার নাম ছিল ক্যাস্ত্রো। আর তার দাবি সে অজানা অজস্র বন্দরে ভ্রমণ করেছে এবং চীনের প্রাচীন পাহাড়ে সেই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলেছে। বৃদ্ধ ক্যাস্ত্রো ভয়ঙ্কর এক কিংবদন্তির টুকরো টুকরো অংশ বলেছিল, যা থিওজফিস্টদের কল্পনাকেও ম্লান করে দেয়। এমন যুগও ছিল যখন অন্য সত্তারা পৃথিবী শাসন করত এবং তাদের মহান নগরী ছিল। তাদের অবশেষ এখনও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে বিশাল প্রস্তরখণ্ড হিসেবে পাওয়া যায়। তারা সকলেই মানুষ আসার বহু যুগ আগে মারা গিয়েছিল, কিন্তু এমন কিছু বিদ্যা ছিল যা তাদের পুনর্জীবিত করতে পারত। নক্ষত্রগুলো আবার অনন্ত চক্রের সঠিক অবস্থানে ফিরে এলে ওরাও নাকি ফিরে আসবে। আমি ক্যাস্ত্রোকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম। ও বলল, এই মহান প্রাচীন সত্তাগুলো সম্পূর্ণরূপে রক্ত মাংসের ছিল না, ওদের একটা রূপ ছিল। এই তারার আকারে গড়া প্রতিমা সেটারই প্রমাণ। যখন নক্ষত্রগুলো যথার্থ অবস্থানে থাকত, ওরা আকাশ পাড়ি দিয়ে এক জগৎ থেকে আর এক জগতে যেতে পারত। কিন্তু নক্ষত্রগুলো যখন বিপরীত অবস্থানে থাকত, তখন ওরা বাঁচতে পারত না। তবে ওরা জীবিত না থাকলেও কখনো মারা যেত না। ওরা সবাই ওদের মহানগর রলিয়ের পাথরের ঘরগুলোতে শুয়ে থাকত, মহান কুথুলুর মন্ত্রে সংরক্ষিত হয়ে এক গৌরবময় পুনরুত্থানের অপেক্ষায়, যখন নক্ষত্র পৃথিবী আবার ওদের জন্য প্রস্তুত হবে। কিন্তু সেই সময় বাইরে থেকে কোনো শক্তিকে ওদের দেহগুলোকে মুক্ত করতে হবে, কারণ যে মন্ত্র ওদের অক্ষত রেখেছিল সেই একই মন্ত্র ওদের কোনো প্রাথমিক পদক্ষেপ নিতে বাধা দেয়। তবে ওরা অন্ধকারে জেগে থেকে শুধু চিন্তা করতে পারত। ওরা মহাবিশ্বে যা কিছু ঘটছে সব জানত, কিন্তু ওদের কথোপকথন চিন্তার মাধ্যমে প্রেরিত হতো। এমনকি এখনো ওরা ওদের সমাধির মধ্যে কথা বলে। বিশৃঙ্খলার অসীম যুগ পেরিয়ে যখন প্রথম মানুষ আসে, তখন মহান প্রাচীনরা সংবেদনশীল মানুষের স্বপ্নকে রূপান্তর করে ওদের সঙ্গে কথা বলতো, কারণ শুধুমাত্র ওভাবেই ওদের ভাষা প্রাণীদের মস্তিষ্কে পৌঁছতে পারত। সেই প্রথম মানুষগুলো ছোট ছোট মূর্তির চারিদিকে এক উপাসনা গোষ্ঠী গঠন করেছিল। সেই মূর্তিগুলো প্রাচীন যুগে আনা হয়েছিল অন্ধকার তারাদের থেকে। সেই উপাসনা কখনো মরবে না, যতক্ষণ না তারাগুলো সঠিক অবস্থানে ফিরে আসে। আর তখন গোপন পুরোহিতরা মহান কুথুলুকে মুক্ত করবে তার অনুগামীদের পুনর্জীবিত করতে ও পৃথিবীতে তার শাসন পুনরায় শুরু করতে। সেই সময় মানব জাতি মহান প্রাচীন সত্তাদের মতো হয়ে যাবে, স্বাধীন ও বন্য, ভালো বা মন্দের ঊর্ধ্বে, আইন নীতি ভুলে যাবে। সবাই আনন্দে চিৎকার করবে, হত্যা করবে, উল্লাস করবে। তারপর
একদিকে মুক্ত প্রাচীন সত্তারা তাদের শেখাবে নতুন উপায়ে কিভাবে হত্যা করতে হয়, উল্লাস করতে হয় এবং আনন্দ উপভোগ করতে হয়। আর তখন সমগ্র পৃথিবী উল্লাস ও স্বাধীনতার মহা অগ্নিতে জ্বলে উঠবে। অন্যদিকে উপাসনা উপযুক্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই প্রাচীন পথগুলো স্মৃতি জীবিত রাখবে এবং তাদের প্রত্যাবর্তনের ভবিষ্যৎবাণীকে ছায়া আকারে প্রকাশ করবে। প্রাচীন যুগে নির্বাচিত মানুষরা স্বপ্নে সমাধিস্থ প্রাচীন সত্তাদের সঙ্গে কথা বলতো, কিন্তু এরপর কিছু একটা ঘটেছিল। মহান পাথরের শহর রলিয়ে স্তম্ভ ও সমাধিসৌধ সহ ঢেউয়ের নিচে ডুবে গিয়েছিল, কিন্তু স্মৃতি কখনো মরেনি। আর প্রধান পুরোহিতরা বলেছিল যে শহরটি আবার উঠবে যখন তারাগুলোর অবস্থান সঠিক হবে। কিন্তু তারপর একসময় পৃথিবী থেকে বেরিয়ে এলো কালো আত্মাগুলো। আমি এ ব্যাপারে আর কিছু জানি না। আমার মনে হয় তুমি কিছু একটা বলছো না। আমি এ ব্যাপারে আর কিছু জানি না। আরে অন্তত উপাসনার বিষয়ে কিছু বলো। আমার ধারণা এর কেন্দ্র ছিল আরবের সীমাহীন মরুভূমির বুকে, যেখানে স্তম্ভ নগরী ইরেম গোপনে অদৃশ্য সব স্বপ্ন দেখে। এটা কিন্তু ইউরোপীয় জাদুকরী উপাসনার সঙ্গে যুক্ত ছিল না, এবং এর সদস্যরা ছাড়া বাইরে কেউ এর খবর জানত না। কোনো বই কখনো এর আভাস দেয়নি, যদিও অমর চীনারা বলতো যে উন্মাদ আরব আব্দুল আল হাজরেদের নেক্রোনমিকনে এর দুরকম অর্থ লুকিয়ে আছে, যা দীক্ষিতদের পক্ষে তাদের ইচ্ছা মতো পড়া যায়। কি সেটা? সে মরে না, সে চিরকাল শুয়ে থাকতে পারে অদ্ভুত যুগ যুগান্তরে। মৃত্যুও মরে যেতে পারে, তবু তার মরণ নেই। আমি গভীরভাবে প্রভাবিত হয়ে এবং বলতে পারেন বেশ কিছুটা বিভ্রান্ত হয়ে সেই উপাসনার ঐতিহাসিক সংযোগ সম্পর্কে ব্যর্থ অনুসন্ধান করেছিলাম। ক্যাস্ত্রো সত্যি কথাই বলেছিল, এটি সম্পূর্ণরূপে গোপন। টিউলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ উপাসনা কিংবা মূর্তি সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেনি, এবং এখন পুলিশ ইন্সপেক্টরটি দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেও অধ্যাপক ওয়েবের গ্রিনল্যান্ডীয় ঘটনার বাইরে আর কিছু জানতে পারেনি। লেগ্রার বর্ণনা সেই দিন সভাতে ঝড় তুলে দিয়েছিল। লেগ্রার কিছুদিনের জন্য মূর্তিটি অধ্যাপক ওয়েবকে ধার দিয়েছিলেন, কিন্তু ওয়েবের মৃত্যুর পর সেটা ফিরিয়ে আনা হয় এবং এখনো তারই মালিকানায় রয়েছে। আমি সেটা নিজের চোখে দেখেও এসেছিলাম। এটা সত্যি এক ভয়ঙ্কর বস্তু। উইলকক্সের স্বপ্নে নির্মিত সেই ভাস্কর্যের সঙ্গে এটি হুবহু মিলে যায়। আচ্ছা,
লেগ্রাঞ্জ যে কাল্টের রহস্য উদ্ঘাটন করেছিল আর উইলকক্সের স্বপ্নে দেখা প্রাণীর মূর্তি, যা জলাভূমি থেকে পাওয়া সেই পাথরের মূর্তি আর গ্রিনল্যান্ডের শয়তানি তাবিজ, এই তিনটের মধ্যে এত মিল কি করে সম্ভব? আর অদ্ভুত ব্যাপার, উইলকক্স স্বপ্নে তিনটে শব্দ উচ্চারণ করেছিল, ঠিক সেই একই তিনটি শব্দ যা একদিকে এস্কিমোদের দানব পূজারীরা আর অন্যদিকে লুইজিয়ানার মিশ্র বংশোদ্ভূত উপাসকরাও জপ করেছিল। এত অবধি পড়ে আমার সন্দেহ হলো যে উইলকক্স হয়তো কোথাও থেকে এই উপাসনার কথা শুনেছিল। রহস্যটিকে আরও রহস্যময় করতে একের পর এক স্বপ্নের গল্প বলতে থাকে। প্রফেসরের সংগৃহীত স্বপ্ন সংক্রান্ত বিবরণী ও ম্যাগাজিন এবং পেপার কাটিংগুলো অত্যন্ত শক্তিশালী প্রমাণ হলেও আমার যুক্তিবাদী মন সেটা যেন মানতে চায়নি। বরং এই বিষয়টাকে আরও যুক্তিসঙ্গতভাবে ভাবতে সেদিনের মতো পাণ্ডুলিপিগুলো গুছিয়ে তুলে রেখে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে পাণ্ডুলিপিটি আরও একবার ভালো করে পড়লাম। থিওসফিক ও অ্যানথ্রোপোলজি সম্পর্কিত মন্তব্যগুলোকে লেগ্রাসের উপাসনা সংক্রান্ত বিবরণের সঙ্গে মিলিয়ে দেখলাম। তারপর পাড়ি দিলাম প্রভিডেন্সে, হেনরি উইলকক্সের সঙ্গে দেখা করতে। একজন জ্ঞানী ও বয়স্ক ব্যক্তির সঙ্গে এরকম প্রতারণা করার জন্য ওকে উপযুক্ত তিরস্কার করতে হবে। উইলকক্স একাই থাকেন টমাস স্ট্রিটে। আমি যখন ওর ঘরে ঢুকলাম দেখলাম চারদিকে ছড়িয়ে আছে প্রচুর মূর্তি, কালো, রোগা এবং কিছুটা অগোছালো চেহারা। আমার কড়া নাড়ায় অলস ভঙ্গিতে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? এখানে কেন এসেছেন? আমি যখন বললাম আমি কে, তখন ওর মধ্যে কিছুটা আগ্রহ জাগল। কারণ আমার দাদু ওর অদ্ভুত স্বপ্নগুলো বিশ্লেষণ করেছিলেন এবং তার ফলে হেনরির মনের মধ্যে কৌতূহল জেগেছিল। দাদু যদিও গবেষণার কারণ কখনোই প্রকাশ করেননি। আমি এই বিষয়ে ওকে বেশি কিছু জানালাম না, বরং ওর থেকে জানার চেষ্টা করলাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম স্বপ্নগুলোর বিষয়ে ও যা বলেছে সব সত্যি। সেই স্বপ্ন তাদের অবচেতনে জমে থাকা প্রতিধ্বনি ওর শিল্পে গভীর প্রভাব ফেলেছিল। ও আমায় এক রোগগ্রস্ত স্কাল্পচার দেখালো, যার রেখাগুলো এতই অন্ধকারময় ইঙ্গিত বহন করছিল যে তা দেখে আমার গা শিউরে উঠল। হেনরি আমাকে বলল, বললে বিশ্বাস করবেন না, এই ভয়ঙ্কর রূপটি আমি স্বপ্ন ছাড়া আর অন্য কোথাও কখনো দেখিনি। তবে আমার হাতের গুণে সেই আকৃতি যেন অজান্তেই জন্ম নিয়েছিল। নিঃসন্দেহে এটাই সেই দৈত্যাকৃতি সত্তা যার কথা হেনরি প্রলাপে উচ্চারণ করেছিল। দেখুন, আপনার দাদু আমাকে বারবার এসব নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। তার বাইরে এই গুপ্ত ধর্ম সম্প্রদায় সম্পর্কে আমি কিন্তু কিছুই জানতাম না। হেনরি তার স্বপ্নের কথা এক অদ্ভুত কবিতার ভঙ্গিতে বর্ণনা করতে লাগলো, আর আমার চোখের সামনে ফুটে উঠতে লাগলো সেই ভয়ঙ্কর স্পষ্ট স্যাঁতস্যাঁতে বিশাল আকার শহর, সবুজ পাথুরে শ্যাওলার পুরু আস্তরণ। আমার কানের ভেতরে প্রতিধ্বনিত হতে লাগলো মাটির তলা থেকে ভেসে আসা অবিরাম এক আহ্বান, এই শব্দগুলো সেই ভয়াল উপাসনার অংশ, যেখানে বলা হতো মৃত কোথলু তার পাথরের সমাধিতে স্বপ্নের প্রহরায় আছে। আমার যুক্তিবাদী মনও গভীরভাবে আলোড়িত হলো। আমি ভেবেছিলাম যে উইলকক্স কোনো এক সময়ে এই সম্প্রদায়ের কথা কোথাও শুনেছিল, পরে তা ভুলে গিয়েছিল তার অদ্ভুত সব কল্পনার ভিড়ে। কিন্তু তার অন্তরে সেই প্রভাবের ছাপ থেকে গিয়ে তা অবচেতনে প্রকাশ পেয়েছিল স্বপ্নে এবং সেই উদ্ভট মূর্তিতে। তবে আমার সেই ধারণা এবার ভেঙে গেল। হেনরি একটু একগুঁয়ে খ্যাপাটে প্রকৃতির। এই ধরনের মানুষ আমার বিশেষ পছন্দ নয়, তবু স্বীকার করতে দ্বিধা নেই হেনরি সত্যি প্রতিভাবান।
আমি তাকে আন্তরিকভাবে বিদায় জানিয়ে ফিরে এলাম। ধীরে ধীরে এই রহস্যময় গোষ্ঠী আমাকে গভীরভাবে মুগ্ধ করতে শুরু করছিল। স্বীকার করতে দ্বিধা নেই, কখনো কখনো আমি এর উৎপত্তি নিয়ে অনুসন্ধানের মাধ্যমে ব্যক্তিগত খ্যাতি অর্জনের স্বপ্নও দেখতাম। আমি নিউ অর্লিন্সে গেলাম। লেগ্রাসে ও প্রাচীন অভিযানের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বললাম। সেই বিভীষিকাময় মূর্তিটাকেও স্বচক্ষে দেখলাম। এমনকি সেই জীবিত বন্দীদেরও জিজ্ঞাসাবাদ করেছিলাম। দুর্ভাগ্যবশত বৃদ্ধ ক্যাস্ট্রো বহু বছর আগেই মারা গেছিলেন। এত কিছুর পরে আমি নিশ্চিত যে এক প্রকৃত, গুপ্ত এবং প্রাচীনতম ধর্মের সন্ধান আমি পেয়েছি। একটি আবিষ্কার যা আমাকে খ্যাতনামা নৃতত্ত্ববিদে পরিণত করতে পারে। আমার মনের ভেতরে নানা ধরনের চিন্তাভাবনা ধীরে ধীরে জট পাকাতে শুরু করেছে। লেগ্রাসে ও তার সঙ্গীরা এখনো অক্ষত আছে, কিন্তু নরওয়েতে যে নাবিক কিছু অদ্ভুত দৃশ্য দেখেছিল সে আজ মৃত। তবে কি হেনরির অদ্ভুত ভাস্কর্য সম্পর্কিত তথ্য হাতে পাওয়ার পর দাদুর অনুসন্ধান কোনো অশুভ শক্তির কানে পৌঁছেছিল? কি জানি, দাদুর মৃত্যুর কারণ তিনি হয়তো বেশি কিছু জেনে ফেলেছিলেন। আমারও কি তাই হবে? আমি তো এখন এমন অনেক কিছু জানি যা হয়তো জানা উচিত ছিল না। তবে এরপর যা ঘটল সেটা না হলেই বোধহয় ভালো হতো। ঈশ্বর যদি কখনো আমাকে কোনো আশীর্বাদ দিতে চান, তাহলে আমি চাইব এর পরের ঘটনাগুলো যেন আমার স্মৃতি থেকে মুছে যায়। আমি দাদুর মানে প্রফেসর এঞ্জেলের তথাকথিত কুথলু সংস্কার সংক্রান্ত অনুসন্ধান থেকে বেশ খানিকটা বিরতি নিয়েছিলাম। নিউ জার্সির প্যাটারসনে এক বিদ্বান বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। তিনি স্থানীয় জাদুঘরের কিউরেটর এবং একজন বিখ্যাত খনিজ তত্ত্ববিদ। একদিন জাদুঘরের পিছনের ঘরে রিজার্ভ নমুনাগুলি পরীক্ষা করছিলাম। সেগুলো এলোমেলোভাবে তাকের উপর রাখা ছিল। তখন আমার চোখ পড়ে পুরনো খবরের কাগজের একটি অদ্ভুত ছবির দিকে। এটা কি? সিডনি বুলেটিন। আমার বন্ধুর বিদেশের নানা অদ্ভুত জায়গার সঙ্গে ব্যাপক যোগাযোগ ছিল। সেই সূত্রেই ওই বুলেটিন ওখানে ছিল। 1925 সালের 18 এপ্রিলের সিডনি বুলেটিনের একটি সংখ্যা। এটার পেপার কাটিং আমার দাদুর কাছেও ছিল না। আমি দেখলাম বুলেটিনের ছবিটা একটা বিকৃত পাথরের মূর্তির হাফটোন কাট ইমেজ। লেগ্রাসের ওই জলাভূমি থেকে পাওয়া প্রতিমাটির সঙ্গে এর হুবহু মিল। বাকি জিনিসগুলো আপাতত সরিয়ে দিয়ে আমি পেপারটাতে মনোনিবেশ করলাম। পেপারটির দৈর্ঘ্য মাঝারি। তাতে যা লেখা তা আমার অনুসন্ধানের জন্য খুব গুরুত্বপূর্ণ। সমুদ্রে উদ্ধার রহস্যময় পরিত্যক্ত জাহাজ। আজ সকালে ভিজিল্যান্ট নামের এক টহল জাহাজ সমুদ্র থেকে একটি পরিত্যক্ত অস্ত্রসজ্জিত নিউজিল্যান্ড ইয়টকে টেনে বন্দরে নিয়ে আসে। ইয়টে পাওয়া গেছে একজন জীবিত নাবিক ও এক মৃতদেহ। নাবিকটিকে প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় এবং সে সমুদ্রে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা বিস্তারিতভাবে জানাতে অস্বীকার করে। ইয়টের ভিতরে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট দেখা গেছে, ভাঙাচোরা যন্ত্রপাতি, রক্তের দাগ এবং উল্টে পড়া টেবিল চেয়ার। উদ্ধার হওয়া নাবিকের কাছে একটি অদ্ভুত মূর্তি পাওয়া গেছে, যা রহস্যকে আরও গভীর করেছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ভিজিল্যান্ট 25শে মার্চ ভালপারাইজো ছেড়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু 2রা এপ্রিল প্রবল ঝড় ও বিশাল ঢেউ তার পথ বাঁকিয়ে দেয়। 12ই এপ্রিল একটি পরিত্যক্ত ইয়টের দেখা মেলে, যা প্রথমে ফাঁকা মনে হলেও তাতে উঠে দেখা যায় প্রায় অজ্ঞান হয়ে যাওয়া এক মানুষ ও দীর্ঘদিনের মৃত আরেকজনের দেহ। জীবিত মানুষটির হাতে শক্ত করে ধরা ছিল এক ভয়ঙ্কর পাথরের মূর্তি, যার উচ্চতা প্রায় 1 ফুট, অজানা উপাদানে খোদাই করা। এর উৎপত্তি নিয়ে সিডনি বিশ্ববিদ্যালয়, রয়্যাল সোসাইটি কিংবা কলেজ স্ট্রিটের জাদুঘরের কেউই কিছুই বলতে পারেনি। বেঁচে যাওয়া ব্যক্তির নাম গুস্টাফ ইউহানসন, নরওয়েজিয়ান, বুদ্ধিমান, অকল্যান্ডের 2 মাস্তুল বিশিষ্ট জাহাজ এমার দ্বিতীয় কর্মকর্তা।
তিনি জানিয়েছেন, এই মূর্তিটা আমি ইয়টের ক্যাবিনে একটি কাঠের মন্দিরের ভেতর খুঁজে পাই। এমা 20 ফেব্রুয়ারি কোলাওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সঙ্গে ছিল 11 জন নাবিক। কিন্তু 1 মার্চ ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ি আমরা, পথভ্রষ্ট হই। আর 22 মার্চ দক্ষিণ সমুদ্রের প্রান্তে আমাদের মুখোমুখি হয় রহস্যময় ইয়ট অ্যালার্ট। সেই ইয়ট চালাচ্ছিল একদল কানাকাস ও মিশ্র জাতির মানুষ। দেখতে অদ্ভুত, চেহারায় আচরণে কেমন যেন অশুভ ছায়া। ওরা এমাকে ফিরে যাওয়ার আদেশ দেয়, কিন্তু ক্যাপ্টেন কলিন্স ফিরে যেতে অস্বীকার করেন। আমি পড়তে থাকি। বুলেটিনে আরও লেখা আছে, মুহূর্তেই অ্যালার্টের ব্রাস কামান থেকে শুরু হয় তীব্র গোলাবর্ষণ। এমার কাঠ ফেটে যায়, জল ঢুকে পড়ে, তবুও নাবিকরা হার মানেনি। জাহাজ ডুবতে ডুবতেও অ্যালার্টের পাশে পৌঁছে যুদ্ধ করে। শেষ পর্যন্ত এমার লোকেরা প্রতিপক্ষকে মেরে ফেলে। যদিও তাদের সংখ্যা সামান্য বেশি ছিল, কিন্তু তাদের লড়াই ছিল বিকৃত আর অমানবিক। এমা জাহাজের 3 জন লোক, যার মধ্যে ক্যাপ্টেন কলিন্স এবং ফার্স্ট মেট গ্রিন ছিলেন, তারা নিহত হন। আর বাকি 8 জন সেকেন্ড মেট ইয়োহানসনের নেতৃত্বে বন্দি ইয়টটি চালিয়ে তাদের দিকেই এগোতে থাকেন, এটা দেখার জন্য যে তাদের ফিরে আসার আদেশের কোনো কারণ ছিল কিনা। পরের দিন তারা সম্ভবত একটি ছোট দ্বীপ দেখতে পান এবং সেখানে নেমে পড়েন, যদিও সেই সমুদ্রে এমন কোনো দ্বীপের অস্তিত্ব জানা যায়নি। সেখানেই 6 জন কিভাবে যেন মারা যান। যদিও ইয়োহানসন তাঁর কাহিনীর এই অংশটি নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, আমরা একটা পাথুরে খাদে পড়ে গিয়েছিলাম। পরে আমি আর আমার এক সঙ্গী ইয়টে ফিরে এসে সেটা চালানোর চেষ্টা করি, কিন্তু 2 এপ্রিলের ঝড়ে আমরা আক্রান্ত হই। আমি একটু দম নিয়ে আবার পড়তে থাকি। সেই সময় থেকে 12 তারিখে উদ্ধার পাওয়া পর্যন্ত ইয়োহানসনের আর বিশেষ কিছু মনে নেই। এমনকি তিনি এও মনে করতে পারেননি কখন তাঁর সঙ্গী উইলিয়াম ব্রাইডেন মারা গিয়েছিলেন। ব্রাইডেনের মৃত্যুর কোনো কারণ স্পষ্ট করে জানা যায়নি। সম্ভবত উত্তেজনা বা ঠান্ডায় মৃত্যু ঘটেছে তার। ডানিডিন থেকে তার বার্তায় জানা যায় যে অ্যালার্ট সেখানে একটা আইল্যান্ড ট্রেডার জাহাজ হিসেবে কুখ্যাত ছিল এবং জাহাজটা ছিল একটা অশুভ ছায়ার মতো। জাহাজের মালিক একদল অদ্ভুত মিশ্রবর্ণ লোক, যারা ঘন ঘন সভা করত এবং রাতে দল বেঁধে গিয়ে কী সব যেন করত। অ্যালার্ট 1 মার্চের ঝড় ও ভূমিকম্পনের ঠিক পরেই তাড়াহুড়ো করে যাত্রা করেছিল। আমাদের অকল্যান্ড সংবাদদাতা এমা এবং তার নাবিকদের যথাযোগ্য সম্মান দিয়েছেন এবং ইয়োহানসনকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অ্যাডমিরালটি আগামীকাল থেকে পুরো বিষয়ে তদন্ত শুরু করবে, যেখানে ইয়োহানসনকে আগের চেয়ে আরও ফ্রিলি কথা বলানোর চেষ্টা করা হবে। ব্যাস, এইটুকুই লেখা ছিল। আমি পুরোটা পড়া শেষ করে সতর্কতার সঙ্গে কাগজটা ছিঁড়ে ফেললাম। তবে কুথলু উপাসনা সম্পর্কিত নতুন নতুন এইসব তথ্য আমার মনে হাজারো প্রশ্নের ঝড় তুলে দিল। এর মানে ওদের আগ্রহ শুধু স্থলেই নয়, সমুদ্রেও ছিল। আচ্ছা, সেই মিশ্রবর্ণ নাবিকদের কেউ কি এমাকে ফিরে যেতে আদেশ করেছিল? ওরা কি তখন সেই ভয়ঙ্কর দেবমূর্তি নিয়ে ভেসে বেড়াচ্ছিল? সেই অজানা দ্বীপটার নামই বা কি, যেখানে এমার 6 জন নাবিক মারা গেল এবং যেটা সম্পর্কে ইয়োহানসন এত গোপনীয়তা বজায় রাখছেন? ভাইস অ্যাডমিরালটির তদন্তে কি প্রকাশ পেয়েছিল এবং ডানিডিনের সেই ঘৃণ্য সম্প্রদায় সম্পর্কে ঠিক কি জানা গিয়েছিল? সবচেয়ে আশ্চর্য হচ্ছে তারিখের অস্বাভাবিক কোইন্সিডেন্স, যেটা আমার দাদু এত যত্ন সহকারে নোট করেছিলেন। ইন্টারন্যাশনাল ডেটলাইন অনুযায়ী 1 মার্চ ভূমিকম্প এবং ঝড় এসেছিল। ডানেডিন থেকে অ্যালার্ট ও তার রহস্যময় নাবিকেরা যেন এক অদৃশ্য আহ্বানে তাড়িত হয়ে ভেসে চলল। আর পৃথিবীর অন্য প্রান্তে কবি ও শিল্পীরা এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে সাইক্লোপীয় নগরীর স্বপ্ন দেখা শুরু করল। এক তরুণ ভাস্কর ঘুমের মধ্যে ভয়ঙ্কর কুথলুর আকৃতি গড়ে তুলেছিল। 23 মার্চ একদিকে এমা জাহাজের নাবিকরা এক অজানা দ্বীপে নেমে পড়েন এবং 6 জন মানুষ প্রাণ হারান।
আর সেই দিনেই সংবেদনশীল মানুষদের স্বপ্ন আরও তীব্র হয়ে ওঠে এবং এক দৈত্যাকার দানবের অশুভ তাড়নার ভয়ে তারা আচ্ছন্ন হয়ে পড়ে। অন্যদিকে এক স্থপতি উন্মাদ হয়ে যায় এবং এক ভাস্কর হঠাৎ আচ্ছন্ন হয় এক অজানা উন্মত্ততায়। আর 2রা এপ্রিলের ঝড়ের অর্থ কি? যে তারিখে স্যাঁতস্যাঁতে শহরের সব স্বপ্ন থেমে যায় আর উইলকক্স রহস্যময় জ্বরের বাঁধন থেকে অক্ষতভাবে মুক্ত হয়। এইসবের মানে কি? তারপর সেই বুড়ো ক্যাস্ট্রোর ইঙ্গিতগুলো যে বলেছিল ডুবে যাওয়া প্রাচীন শক্তিগুলোর এবং তাদের আসন্ন শাসনের কথা, তাদের বিশ্বস্ত সম্প্রদায় এবং স্বপ্নের উপর তাদের কর্তৃত্বের কথা। আমি কি তাহলে মানব মনের সহ্য ক্ষমতার বাইরে থাকা মহাজাগতিক বিভীষিকার কিনারায় দাঁড়িয়ে পড়েছি? যদি তাই হয় তবে সেগুলো নিঃসন্দেহে মনোজগতের বিভীষিকা, কারণ কোনোভাবে 2রা এপ্রিলের ঘটনাই নিশ্চয়ই মানবাত্মার ওপর শুরু হওয়া সেই ভয়াবহ অবরোধের অবসান ঘটিয়েছিল। সেই সন্ধ্যায় সারাদিনের কাজকর্ম সেরে তার বার্তা পাঠিয়ে আমি স্যান ফ্রান্সিসকো ট্রেনে চড়লাম। ডানেডিন পৌঁছতে সময় লাগলো 1 মাসের চেয়ে কিছু কম, কিন্তু সেখানে খোঁজ নিয়ে জানলাম সমুদ্রের ধারের পুরনো সরাইখানায় যে অদ্ভুত দলটার লোকজন সময় কাটাতো তাদের সম্পর্কে কেউ তেমন কিছু জানে না। তবে শুনলাম একবার তারা নাকি গ্রামের ভেতরে গিয়েছিল। তখন দূরের পাহাড়ে ঢাকের শব্দ আর লাল আগুনের আলো দেখা গিয়েছিল। অকল্যান্ডে এসে জানতে পারলাম সিডনিতে সামান্য জিজ্ঞাসাবাদের পর ইভানসন ফিরেছিলেন। পরে তিনি নাকি ওয়েস্ট স্ট্রিটের বাড়িটা বিক্রি করে সস্ত্রীক অসলোতে পুরনো বাড়িতে ফিরে যান। ওই ভয়ানক অভিজ্ঞতা নিয়ে তিনি কারো সাথেই বেশি কথা বলেননি, ঠিক যেমনটা তিনি নৌ অধিকর্তাদেরও বলেননি। আর কিছুই জানা গেল না। তবে ইয়োহানসনের অসলোর ঠিকানাটা আমি পেয়ে গেলাম। তারপর আমি সিডনিতে গিয়ে নাবিক ও ভাইস অ্যাডমিরালটি কোর্টের সদস্যদের সঙ্গে কথা বললাম। অ্যালার্ট জাহাজটিকে দেখলাম। এখন তা বিক্রি হয়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে সিডনি কাভের সার্কুলার কিতে, কিন্তু তার ভাঙাচোরা কাঠামো দেখে কিছুই বুঝতে পারলাম না। কুঁকড়ে থাকা মূর্তিটার মাথা ছিল কাঁকড়া বিছের মতন, ড্র্যাগনের মতো দেহ, আঁশযুক্ত ডানা আর চিহ্ন খোদাই করা বেদি। এসবই সংরক্ষিত ছিল হাইড পার্কের জাদুঘরে। আমি সেটাকে অনেকক্ষণ ধরে দেখলাম। এ যেন এক শাবদগ্ধ সৌন্দর্যের নিদর্শন। অসীম প্রাচীনতা, রহস্যময়তা ও ভিন গ্রহের ধাতুর মতো এক অদ্ভুত বস্তু দিয়ে নির্মিত। ভূতত্ত্ববিদ কিউরেটর আমাকে বললেন, একে এক রহস্যময় ধাঁধা মনে হয়। আমি শপথ করে বলতে পারি পৃথিবীতে এরকম শিলা নেই। তখন আমার মনে পড়ল বৃদ্ধ ক্যাস্ট্রো লেগ্রাসেকে বলেছিলেন প্রাচীন বৃহৎ সত্তা, মানে প্রাইমাল গ্রেট ওয়ান্সের কথা। ওরা নক্ষত্র লোক থেকে এসেছিলেন আর ওদের প্রতিমাগুলো সঙ্গে এনেছিলেন। এক প্রবল অনুভূতিতে কাঁপতে কাঁপতে আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক ইয়োহানসনের সঙ্গে দেখা করতেই হবে। আমি লন্ডনের উদ্দেশ্যে জাহাজে উঠলাম এবং নরওয়ের রাজধানীর দিকে যাত্রা করলাম। শরতের একটি দিনে আমি একবার্গের ছিমছাম ঘাটে নেমে পড়লাম। ইয়োহানসন থাকেন কিং হ্যারল্ড হার্ডরাডার পুরনো এক টাউনে। আমি ট্যাক্সি করে কিছুটা পথ গিয়ে এক সাদা রঙের প্রলেপ দেওয়া পরিচ্ছন্ন পুরনো বাড়ির সামনে এলাম। ট্যাক্সি থেকে নেমে এগিয়ে গেলাম। দরজায় কড়া নাড়লাম। কালো পোশাক পরা এক মহিলা দরজা খুলে বেরিয়ে এলেন। গুস্টাফ ইয়োহানসনের সঙ্গে একটু দেখা করা যায়? ও তো আর বেঁচে নেই। 1925-এর ওই ঘটনা ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আপনি? ও স্ত্রী। আচ্ছা, ওই ঘটনা সম্পর্কে? না, গুস্তাফ আমাকে বিশেষ কিছু বলেনি। একটা পাণ্ডুলিপি রেখে গিয়েছিল, নাম টেকনিক্যাল ম্যাটার্স, ইংরেজিতে লেখা। আপনি পড়েছিলেন সেটা? না, ও বলে গেছিল আমি যেন ওটা পড়ে না দেখি। আচ্ছা, উনি কিভাবে মারা গেছিলেন? মানে গথেনবার্গ ডকের কাছে একটা আঁকাবাঁকা সরু গলি দিয়ে হাঁটার সময়
হঠাৎ একটা চিলেকোঠার জানলা দিয়ে ছিটকে পড়া কাগজের বান্ডিল ওকে আঘাত করে, তাতে ও পড়ে যায়। দুজন নাবিক সঙ্গে সঙ্গে তাকে উঠিয়ে আনে, কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়। আচ্ছা, চিকিৎসকেরা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি? না, ওরা লিখেছিলেন হৃদযন্ত্রের দুর্বলতা ও ক্লান্তির জন্যই ওর মৃত্যু হয়েছে। বিধবা মহিলাটিকে কোনো রকমে বুঝিয়ে তার স্বামীর লেখা সেই পাণ্ডুলিপি নিয়ে লন্ডনের জাহাজেই সেটা পড়তে শুরু করলাম। একজন সাধারণ নাবিকের জীবনের এলোমেলো ঘটনা লেখা আছে তাতে, আর সেই শেষ ভয়াবহ যাত্রার অভিজ্ঞতার কথাও তিনি লিখেছিলেন। ঈশ্বরের কৃপায় ইউহানসন সবকিছু জানত না, যদিও ওই শহর এবং ওই বস্তুটাকে সে দেখেছিল। ইউহানসনের যাত্রা শুরু হয়েছিল ঠিক যেমনটি তিনি ভাইস অ্যাডমিরালটির কাছে বর্ণনা করেছিলেন। তিনি লিখছেন, এমা ভারবাহী অবস্থায় 20শে ফেব্রুয়ারি অকল্যান্ড ছেড়েছিল এবং সেই ভূমিকম্প আর ঝড়ের কবলে পড়েছিল। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ভালোই এগোচ্ছিল জাহাজটা, কিন্তু 22শে মার্চ অ্যালার্ট জাহাজ আমাদের থামিয়ে দেয়। অ্যালার্ট জাহাজে থাকা সেই কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পূজারীরা, ওদের আমি ঘৃণা করি, সাক্ষাৎ শয়তানরা। যাই হোক, এরপর কৌতূহলবশত আমার নেতৃত্বে বাকি সব নাবিকরা আমাদের দখল করা ইয়টে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সমুদ্রের মধ্যে বেরিয়ে থাকা একটি বিশাল পাথরের স্তম্ভ দেখতে পাই। আমরা এমন এক উপকূলে পৌঁছই যেখানে কাদার আগাছার মধ্যে থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশালাকার পাথরের স্থাপত্য, দুঃস্বপ্নময় মৃত নগরী রলিয়ে, যা নির্মাণ করেছিল আকাশের অন্ধকার তারাগুলো থেকে নেমে আসা ওই বিকৃত ও ঘৃণ্য সত্তারা। সবুজ পিচ্ছিল গুহার ভিতরে লুকিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিল মহান কুথুলু আর তার অনুচরেরা। আমি পড়তে পড়তে বুঝতে পারলাম ইউহানসন কম সময়ে অনেক কিছু জেনে ফেলেছিল। আমি আবার পড়তে শুরু করলাম। পাথরে আবৃত ভয়ঙ্কর এক দুর্গ, যার উপর মহান কুথুলু সমাধিস্থ ছিল। জলের উপর থেকে উঠে এসেছিল সে। আমি আর আমার সঙ্গীরা সেই প্রাচীন দানবদের ব্যাবিলনের মহাজাগতিক মহিমায় মুগ্ধ হয়ে পড়েছিলাম। সবুজাভ পাথরের বিশাল ব্লকগুলোতে কিসব যেন খোদাই করা ছিল। অ্যালার্ট জাহাজের মন্দিরে পাওয়া অদ্ভুত মূর্তিটির সাথে বিশাল মূর্তি ও ভাস্কর্যগুলোর বিস্ময়কর মিল ছিল। ইউহানসন জানত না ফিউচারিজম বলতে কি বোঝায়। কোনো ডেফিনিট স্ট্রাকচার বা বিল্ডিংয়ের বর্ণনা না দিয়ে শুধু বিশাল বিশাল কোণ আর পাথরের সমতল দেওয়ালের কথাই উল্লেখ করেছে। ইউহানসনের মনে হয়েছিল সেই বিশাল পাথর এতটাই বড় যে সেগুলো পৃথিবীর কোনো স্বাভাবিক জিনিসের অংশ হতে পারে না, আর সেই পাথরগুলোর উপর খোদাই করা ছিল ভয়ঙ্কর ছবি ও অচেনা লিপি, যা দেখলে মনে হয় এ যেন ঈশ্বর বিরোধী এক অপবিত্র শিল্প। ইউহানসনের বর্ণনা পড়ে আমার উইলকক্সের ভয়ঙ্কর স্বপ্নের কথা মনে পড়ে গেল। সেও বলেছিল স্বপ্নে যে নগর সে দেখেছিল তার গঠন ছিল অস্বাভাবিক, অইউক্লিডীয়। ইউহানসনের মতো এক নাবিকও সেই একই জিনিস উপলব্ধি করেছিল। যাই হোক, বাকিটা পড়া যাক। আমি আর আমার সঙ্গীরা এই বিকৃত অ্যাক্রোপলিসের একটি ঢালু পিচ্ছিল ঘাটে নেমেছিলাম। সমুদ্রের জলে ভেজা টাইটান পাথরের টুকরোগুলোর উপর দিয়ে আমরা পিছলে পিছলে উপরে উঠছিলাম। এগুলো কোনো মানুষের চলার সিঁড়ি হতে পারে না। আকাশের সূর্যও যেন বিকৃত বলে মনে হচ্ছিল। আমরা যেন এক অন্য দুনিয়ায় এসে পড়েছি। প্রত্যেকেই পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে কিছু বলেনি, পাছে উপহাসের পাত্র হতে হয়। পর্তুগিজ রড্রিগেজ সবার আগে উঠলেন, আর মনোলিথের পাদদেশে উঠেই চিৎকার করে উঠলেন, এদিকে এসো, দেখে যাও তোমরা। বাকিরা তার পিছু নিল। কৌতূহল ভরে তাকালো বিশাল খোদাই করা দরজার দিকে, যার উপর ছিল স্কুইড ড্রাগনের একটি মূর্তি।
এটি এক বিশাল গুদাম ঘরের দরজার মতো। আমাদের সবার মনে হলো এটা সত্যি একটা দরজা, কারণ এর চারপাশে ছিল লিন্টেল, দোরগোড়া ও দরজার ফ্রেম। যদিও আমরা ঠিক বুঝে উঠতে পারিনি সেটি মাটির সঙ্গে সমান্তরালভাবে সমতল ছিল নাকি ঢালুভাবে, যেমন বাইরের সেলার দরজা হয়। পড়তে পড়তে আমার মনে পড়ল উইলকক্স বলতো জায়গাটির জ্যামিতিটাই ছিল পুরো ভুল। সমুদ্র আর জমি আসলেই সমতল কিনা সেটা বোঝা যাচ্ছিল না, ফলে চারপাশের প্রতিটি বস্তুই যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছিল। এক মুহূর্তে দেখতে একরকম, পর মুহূর্তেই অন্যরকম, যেন স্থান আর দিক এক অস্বাভাবিক বিভ্রমে ভেসে বেড়াচ্ছে। আমাদের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। ব্রাইডেন পাথরটিকে বিভিন্ন স্থানে চাপ দিলেও কোনো ফল হলো না। তারপর ডনোভান প্রত্যেকটা পয়েন্ট সে আলাদা করে পরীক্ষা করল। সেই বিকৃত পাথরের ঢালাই বরাবর উঠতে থাকলো, যদি না জিনিসটা আসলে হরিজন্টাল হতো। আমরা সবাই ভীষণ হতবাক হয়ে ভাবতে লাগলাম কিভাবে বিশ্বের কোনো দরজা এত বিশাল হতে পারে। তারপর খুব ধীরে ধীরে বিশাল বড় সেই পাথরের ফলকটির উপরের দিক থেকে আমরা ভিতরে ঢুকতে শুরু করলাম। ডনোভান স্লাইড করে কোনোভাবে নিজেকে ঠেলে পাশের স্তম্ভ ধরে নিচে নেমে এলো, আমাদের সঙ্গে যোগ দিল। আমরা সবাই তখন তাকিয়েছিলাম সেই ভয়ঙ্কর খোদাই করা বিশাল দরজাটির দিকে। দরজা ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছে, যেন হারিয়ে যাচ্ছে কোনো দানবীয় বিভ্রমে। এক বর্ণিল বিকৃতির দুঃস্বপ্নে দরজাটা এমনভাবে নড়ছিল যেন তা তির্যক পথে সরে সরে যাচ্ছে, যেখানে পদার্থবিজ্ঞানের সব নিয়ম আর দৃষ্টিকোণের সব নীতি যেন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দরজার ফাঁকটা ভরে উঠেছিল নিকষ অন্ধকারে, জীবন্ত ঘন অন্ধকার যাকে স্পর্শ করা যায়। ওই অন্ধকারে শুধু আলোর অভাব ছিল না, বরং তার নিজস্ব এক শক্তি ছিল, যেন সে ইচ্ছাকৃতভাবে ভিতরের দেওয়ালগুলো ঢেকে ফেলেছে, যেগুলো আসলে তখন দেখতে পাওয়ার কথা। তারপর হঠাৎ সেই অন্ধকার যেন ভেতর থেকে ফেটে বেরিয়ে এলো, যেন যুগের পর যুগ বন্দি থাকার পর সে ধোঁয়ার মতো বাইরে ছড়িয়ে পড়ছে। আর সেই ঘূর্ণায়মান ধোঁয়া যেন সূর্যের আলোকে নিভিয়ে দিল। সেই গভীরতা থেকে যে গন্ধ বেরিয়ে এলো তা ছিল অসহ্য, পচা, আঠালো, বিষাক্ত। তারপর আমার এক সঙ্গী হকিন্সের মনে হলো সে নিচ থেকে যেন কোনো শব্দ শুনছে, যেন কিছু আর্দ্র নরম জিনিস কাদার মধ্যে নড়ছে। আমরা সবাই থমকে দাঁড়িয়ে শুনতে থাকলাম, আর তখনই ওটা বাইরে বেরিয়ে এলো। হোঁচট খেতে খেতে, কাঁপতে কাঁপতে ওটা দেখা দিল একটা বিশাল শ্লেষা মোড়া সবুজ দানব, যে নিজের জেলির মতো দেহটাকে ঠেলে ঠেলে কালো দরজার ফাঁক গলে বাইরে আনছে। উন্মাদ বিষাক্ত নগরীর সেই দূষিত বাতাসে। বেচারা ইউহানসনের লেখনী ওই সময় প্রায় থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। আমাদের 6 জনের মধ্যে যারা জাহাজে ফিরতে পারেনি, আমার মনে হয় তাদের মধ্যে 2 জন শুধু ভয়ই মারা গিয়েছিল সেই অভিশপ্ত মুহূর্তে। একে ভাষায় বর্ণনা করা যায় না, যেন একটা বিশাল পাহাড় হেঁটে আসছে। পড়তে পড়তে আমার মনে পড়ে গেল সেই সময় পৃথিবীর কোনো মহান স্থপতি তখন উন্মাদ হয়েছিল, আর অসহায় উইলকক্স জ্বরে বিভ্রান্ত হয়ে প্রলাপ বকছিল সেই টেলিপ্যাথিক মুহূর্তে। তারকাদের সবুজ পিচ্ছিল সন্তান জেগে উঠেছিল নিজের অধিকার বুঝে নিতে। নক্ষত্রমণ্ডলী আবার সঠিক অবস্থানে এসেছিল, আর যে প্রাচীন উপাসনা ব্যর্থ হয়েছিল, একদল নির্দোষ নাবিক তা করে ফেলল দুর্ঘটনাক্রমে।
অনন্তকাল পর পুনরায় মুক্ত হল মহান কথুলু। কেউ ঘুরে দাঁড়ানোর আগেই আমাদের মধ্যে থেকে ডনোভেন, গারেরা এবং অ্যাংস্ট্রমকে একটা উন্মত্ত থাবা উঠিয়ে নিয়ে গেল। আমরা তিনজন যখন পাগলের মতো সবুজে আবৃত শিলাখণ্ডের অসীম প্রান্তর পেরিয়ে নৌকোর দিকে ছুটে যাচ্ছিলাম, আর তখন পার্কার পা পিছলে পড়ে গেল। শুধু আমি আর ব্রাইডেনই নৌকোয় পৌঁছতে পারলাম। তীব্র আতঙ্কে প্রাণপণে অ্যালার্ট জাহাজটির দিকে দাঁড় টানতে লাগলাম। ওই পর্বতসম বিকৃত দানবটি পিচ্ছিল পাথরের উপর লুটোপুটি খেতে খেতে জলের কিনারায় এসে থেমে গেল। যদিও তীরে নেমে গেছিলাম সবাই, তারপরও ইঞ্জিনের বাষ্প সম্পূর্ণ নিঃশেষ হতে দেওয়া হয়নি। তাই যুদ্ধকালীন তৎপরতায় ইঞ্জিন ও চাকার মাঝে ছুটোছুটি করে অল্প সময় অ্যালার্ট চলতে শুরু করলো। ধীরে ধীরে সেই অবর্ণনীয় বিকৃত দৃশ্যের ভেতরে জাহাজটি প্রাণঘাতী জলরাশির মধ্যে ঘুরতে শুরু করলো। আর এক মৃত নগরের পাথরের তীরে তারামণ্ডল থেকে আসা সেই বিশাল দানব বিপুল লালায়িত মুখে চিৎকার আর গর্জনে ফেটে পড়ল। তারপর সেই প্রাচীন সাইক্লপসের চেয়েও ভয়ঙ্কর মহান কথুলু ধীরে ধীরে সমুদ্রে নামলো, আর তরঙ্গের পর তরঙ্গ তুলে অলৌকিক শক্তিতে জাহাজটার পিছু নিল। ব্রাইডেন একবার পেছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে উন্মাদ হয়ে গেল। চিৎকার করে হাসতে লাগলো, আবার থামলো, আবার হাসলো। আর এভাবেই চলল যতদিন না এক রাতে মৃত্যুই তাকে গ্রাস করল। কিন্তু আমি তখনও হার মানিনি। আমি জানতাম ইঞ্জিন পুরো গরম না হওয়া পর্যন্ত সহজেই ওই দানবীয় মৃত্যু জাহাজটাকে ধরে ফেলবে। তবু আমি মরিয়া হয়ে একটা সিদ্ধান্ত নিলাম। ইঞ্জিনকে পূর্ণ গতিতে সেট করে ঝড়ের মতো ডেকে দৌড়ে গেলাম, আর হুইল ঘুরিয়ে জাহাজটাকে হঠাৎ উল্টো দিকে ঘোরালাম। সঙ্গে সঙ্গে সমুদ্রের কালচে জলে এক প্রবল ঘূর্ণি উঠল। বুদবুদ আর ফেনায় ঢেকে গেল চারদিক। বাষ্প যত বাড়তে লাগলো ততই আমি জাহাজ অ্যালার্টের স্পিড বাড়াতে লাগলাম। ঠেলে দিলাম সামনে, সরাসরি সেই পিছু নেওয়া বিভীষিকার দিকে, সেই দানবীয় জেলির দিকে। সেই অদ্ভুত দানব তখন উন্মত্ত ফেনিল ফনার মতো মাথা তুলছে। ভয়াবহ সুঁড়ওয়ালা সেই স্কুইডের মতো মাথা জাহাজের ধনুকের প্রায় গা ঘেঁষে চলে এসেছিল। আমি কিন্তু থামিনি। তারপর শোনা গেল এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ। সেই শব্দে যেন গোটা পৃথিবী কেঁপে উঠল। সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই শোনা গেল আঠালো চ্যাটচ্যাটে জাতীয় কিছু গলে গলে বেরোচ্ছে, আর নাকে এলো এক তীব্র গন্ধ, যেন একসঙ্গে হাজারো কবরের ঢাকনা খুলে গেছে। এক মুহূর্তের জন্য জাহাজের চারপাশ ভরে গেল তিক্ত আর চোখ জ্বালানো সবুজ ধোঁয়ায়। তারপর যখন ধোঁয়া সরে গেল, দেখতে পেলাম জাহাজের পিছনে বিষাক্ত ফেনায় মিশে কিছু একটা কিলবিল করছে। আমি বুঝলাম মৃত্যু আমাকে গ্রাস করতে চলেছে।
কিন্তু তারপরেই বদলে গেল দৃশ্য। সেই নামহীন দানবের ছড়িয়ে যাওয়া জেলির মতো শরীর আবার ধীরে ধীরে জোট বাঁধতে লাগলো। কিন্তু এবার সে প্রতি মুহূর্তে দূরে সরে যাচ্ছে, কারণ অ্যালার্টের ইঞ্জিন তখন সম্পূর্ণ বেগে চলতে শুরু করেছে। আর তার বাষ্পের জোরে জাহাজটা আরো গতি পাচ্ছে, বাঁচার দিকে, আলোর দিকে, জীবনের দিকে। এখানেই সব শেষ। এরপর আমি শুধুমাত্র ক্যাবিনের মূর্তিটিকে নিয়ে চুপ করে বসে থাকতাম আর নিজের ও ব্রাইডেনের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করতাম। সেই দিনের পর থেকে ইউহানসন আর জাহাজ চালায়নি, কারণ প্রচণ্ড মানসিক আঘাত তার মনোবল ভেঙে দিয়েছিল। তারপর এলো 2রা এপ্রিলের সেই ঝড়, এবং একটি ঘন কালো মেঘ তার চেতনার চারপাশে পুঞ্জীভূত হতে লাগল, যেন সে ভাসছিল তরল অসীমতার ভেতর ভৌতিক ঘূর্ণিপাকে। চারপাশ থেকে প্রতিধ্বনিত হচ্ছিল বিকৃত উচ্ছ্বসিত প্রাচীন দেবতাদের উন্মাদ হাসি এবং টার্টারাসের সবুজ বাদুড়ের মতো পাখাওয়ালা বিদ্রুপাত্মক দৈত্যদের কণ্ঠস্বর। সেই স্বপ্নময় বিভ্রমের পরই এলো উদ্ধারকর্তা ভিজিল্যান্ট, ভাইস অ্যাডমিরালটির তদন্ত, ডানেডিনের রাস্তাঘাট আর দীর্ঘ যাত্রার পরে নিজের পুরনো এগবার্গের বাড়িতে ফেরা। সে কোনো কিছুই বলতে পারেনি। মানুষ তাকে উন্মাদ ভাবত। শুধু মৃত্যুর আগে সে যা জানত তা লিখে রাখার প্রতিজ্ঞা করেছিল। তার স্ত্রী যেন কিছুই টের না পায়। কেবল মৃত্যু যদি সেই স্মৃতিগুলো মুছে দিতে পারত, তবে কতই না ভালো হতো। এটা সেই দলিল যা আমি একসময় পড়েছিলাম। এখন আমি সেটা রেখে দিয়েছি টিনের বাক্সে, সেই মূর্তি আর আমার দাদুর কাগজপত্রের পাশে। এর সঙ্গে থাকবে আমার এই লেখা। আমি এমন কিছু সত্যি জেনেছি যা আমি প্রার্থনা করি যেন আর কখনো কেউ জানতে না পারে। আমি জানি খুব বেশি দিন হয়তো আমি আর বাঁচব না। যেমন আমার দাদু মারা গেছিলেন, সেইভাবে আমিও হয়তো মরে যাব, কারণ ওই উপাসনা গোষ্ঠী এখনো বেঁচে আছে। কথলুও বেঁচে আছে সেই শিলাস্তম্ভের গহ্বরে। তার অভিশপ্ত নগরী আবারও ডুবে গেছে, কারণ এপ্রিলের ঝড়ের পর ভিজিল্যান্ট জাহাজটি সেই স্থান অতিক্রম করেছিল। কিন্তু পৃথিবীতে তার অনুচররা এখনো জীবিত। তারা পৃথিবীর নির্জন প্রান্তরে এখনো পৌরাণিক মূর্তির চারপাশে উন্মত্ত নৃত্যে লিপ্ত হয়, আর্ত চিৎকার করে, আর একাকী নির্জনতায় মূর্তি শোভিত স্তম্ভের চারপাশে বলি দেয়। কথলু নিশ্চয়ই ডুবে যাওয়া নগরীর সঙ্গে নিজের অতল অন্ধকারে বন্দী হয়ে পড়েছিল, নইলে মানব জগৎ আজ ভয় আর উন্মত্ততায় ভরে যেত। কে জানে, নইলে আজ সমগ্র পৃথিবী আতঙ্কে আর উন্মাদনায় চিৎকার করত। কে জানে এর শেষ কোথায়? যা উঠে আসে তা আবার ডুবতেও পারে, আর যা ডুবে গেছে তা একদিন আবার উঠবেও। অন্ধকারের গভীরে ঘুমিয়ে আছে বিকৃতি, অপেক্ষা করছে, আর ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে পচন মানুষের ওপর। একদিন সময় আসবে, কিন্তু আমি সে চিন্তা করব না, পারবো না। আমি শুধু প্রার্থনা করি, যদি আমি এই পাণ্ডুলিপির পর বেঁচে না থাকি, তবে যারা এটি খুঁজে পাবে তারা যেন সাহসের আগে সতর্কতাকে স্থান দেয়, আর নিশ্চিত করে যে এই লেখা আর কোনো মানুষের চোখে না পড়ে। আমার উত্তরাধিকারীরা যেন এই পাণ্ডুলিপি আর কোনোদিন না খোলে, কোনো দিনও না।
এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।